স্যার আপনি মিউট করা। এখন শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, লেকচার শুরু করার আগে একটা জিনিস ইনফরমেশন দিচ্ছি। আগামী সপ্তাহ থেকে আমরা ক্লাসটা জুমে না নিয়ে মাইক্রোসফট টিমে নেব, এবং এটার জন্য তোমাদের সিআর এর কাছে অলরেডি টিম কোড পাঠানো হয়েছে। সিআর দেখবে মেসেজ পেয়েছো কিনা। আর টিমের মধ্যে অলরেডি এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে, যতগুলো ভিডিও আমরা করতে পেরেছি, সবগুলোই আপলোড করে দেওয়া আছে। সো ইউ ক্যান চেক দ্যাট। যদি অসুবিধা হয় আমাকে জানাবে। ওকে, তো বাই দ্য ওয়ে কনফার্ম করি, তোমাদের ক্লাস টেস্ট কবে হওয়ার কথা তাহলে? সম্ভবত 3 তারিখ, 3 অক্টোবর। তার মানে আমরা অক্টোবরের 3 তারিখ শনিবার, yes, আমরা পিছিয়ে দিয়েছি তাই না? 2 অক্টোবর স্যাটারডে। ওকে, at 12 o'clock. So আমরা তাহলে ক্লাস শুরু করি। Let's start the record. Screen share করি। Sorry, share screen, just 70. আমরা এটা কন্টিনিউ করছি। সো কত কন্টিনিউ দিয়েছিলাম? So function. আমরা সরি ফিডিং রুল দেখছিলাম। ফিডিং রুলের মধ্যে আমরা 3টা রুল অলরেডি আলাপ করেছি। একটা রুল ছিল যে যদি প্রয়োজন না হয় তাহলে ফিডার না ইউজ করা, এবং এটা আমরা ডিজাইন দিয়েছিলাম যে 1 নম্বর ফিডার ডিজাইনটা কমপ্লিকেটেড। সো যদি আমরা রংলি ডিজাইন করি তাহলে পরে ইট মে কস্ট দ্য কাস্টিং অ্যাজ এ হোল। এটা একটা ছিল। আরেকটা ছিল হলো যে পার্টিকুলারলি থিন সেকশন এবং স্মল সেকশন কাস্টিং আমরা জাস্ট একটু ডিজাইন মডিফিকেশন করে, গেটিং সিস্টেমের ডিজাইন মডিফিকেশন করে আমরা গেটিং দিয়েই গেটিং সিস্টেম দিয়ে আমরা ফিডিং করতে পারি। সো এই ছোট ছোট সেকশন ছাড়া, স্মল কাস্টিং ছাড়া বাকি সব হিউজ কোয়ান্টিটি কাস্টিং যেগুলো আমরা নর্মালি করে থাকি সেগুলো ফিডিং দিতে হয়। সো ফিডিং পরবর্তী রুলগুলোকে অবশ্যই অবশ্যই মেনে করতে হবে। প্রথম রুল আমরা যেটা বলেছিলাম ইম্পর্টেন্ট রুল, সেটা হলো যে ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া বলেছিলাম যে এটা ফিডারটা যেটা আমরা দিচ্ছি ফিডারটা যেন অবশ্যই অবশ্যই কাস্টিং এর চেয়ে অ্যাটলিস্ট সমান অথবা প্রেফারেবলি দেরিতে চলে যেতে হয়। সো এটা ছিল আমাদের রিকোয়ারমেন্ট। এবং যেহেতু সময়ের কথা বলছি, তো সময়টা আমরা সলিউশন টাইম যে সলিডম রুলের যে ফর্মুলা আছে মডুলাসের সাথে রিলেটেড। সো আমরা ওইটাকে যদি যেখানে ধরি তাহলে আমরা বলতে পারি যে মডুলাস অফ কাস্টিং, মডুলাস অফ ফিডার শুড বি গ্রেটার দ্যান মডুলাস অফ কাস্টিং। এবং এখানে একটা ফ্যাক্টর অফ সেফটি 20% কনসিডার করে আমরা বলেছিলাম মডুলাস অফ ফিডার শুড বি ইকুয়াল টু 1.2 মডুলাস অফ কাস্টিং। এটা ছিল ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া। থার্ড যে রুলটা বলেছিলাম সেটা বলেছিলাম ফিড ভলিউম ক্রাইটেরিয়া, অর্থাৎ ফিডার যেটা দিচ্ছি সেটার মধ্যে যেন সাফিসিয়েন্ট লিকুইড থাকে টু ফিড দ্য ডিমান্ড অফ কাস্টিং। কাস্টিং এর কন্ট্রাকশন যা হবে এবং তার জন্য যে লিকুইড যেটা হবে সেটা যেন সাপোর্ট করতে পারে ফিডার। এবং আমাদের মনে রাখতে হবে এই সময় যে কাস্টিং যেমন কন্ট্রাক্ট করে ফিডার সেরকম ভাবে কন্ট্রাক্ট করে। সো ফিডার মধ্যে যা লিকুইড আছে 100% সে কাস্টিং এ দিতে পারে না। সো সেই সেন্সে ফিডারের একটা এফিসিয়েন্সি ক্যালকুলেট করা যায় কত পার্সেন্ট অফ দ্য ফিডার ভলিউম লিকুইডটা কাস্টিং এ দিতে পারে, এবং সেখান থেকে আমরা একটা ফর্মুলা বের করেছিলাম ভলিউম অফ কাস্টিং, ভলিউম অফ ফিডার শুড বি একটা সার্টেন ফ্যাক্টর মাল্টিপ্লাইড বাই ভলিউম অফ কাস্টিং। সো দ্যাট দিস আর দ্য থ্রি রুলস আমরা আলাপ করেছি। নাও ফোর্থ রুল যেটা ইটস কল্ড জাংশন রিকোয়ারমেন্ট। The junction between the casting and the feeder should not create a hotspot.
আমরা জাংশনের কথা আগেই বলেছি যে আমরা যদি একটা কাস্টিং এর উপরে ফিডার বসাই বা আমরা গেটের বেলাও দেখেছি, গেট যখন কাস্টিং এ লাগাই, সো ইট অলওয়েজ ফর্মস এ জাংশন। এক নম্বর কন্ডিশন বলে জাংশন পারতপক্ষে অ্যাভয়েড করা। যদি জাংশন আলটিমেটলি হয়ই, তাহলে পরে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে ওই জাংশনের সেন্টারে কোনো হটস্পট ক্রিয়েট না হয়। হটস্পট কাকে বলে? সেই সমস্ত জায়গা যে জায়গাটার মধ্যে সবচেয়ে দেরিতে সলিডিফাই হয়, সো লিকুইড বেশি সময় ধরে ওখানে লিকুইড থাকে, অ্যাজ এ রেজাল্ট ওই জায়গাটার মধ্যে ফিডিং ডিমান্ডটা সবার শেষে প্রয়োজন পড়ে। যদিও কাস্টিং এ চারিদিকে সলিডিফাই হয়ে গেছে, অ্যাজ এ রেজাল্ট ওখানে ফিডিং ডিমান্ড যদি আমরা ফুলফিল না করতে পারি, ওই জায়গাটা ডিফেক্ট তৈরি। সো এটাকে আমরা বলছি হটস্পট। সো তাহলে জাংশন রিকোয়ারমেন্ট হলো যে জাংশন বিটুইন দ্য কাস্টিং এন্ড দ্য ফিডার শুড নট ক্রিয়েট এ হটস্পট। আমরা একটা ডায়াগ্রাম এখানে দেখেছি, দিস ইজ দ্য পি জাংশন, দিস ইজ দ্য এল জাংশন। সো সাপোজ দিস ইজ দ্য কাস্টিং এর মধ্যে একটা ফিডার দেওয়া আছে, ওকে উল্টা করে দিলে ভালো হতো, এনিওয়ে। সো দিস ইজ দ্য কাস্টিং এন্ড দিস ইজ দ্য ফিডার। এখন এখানে এল সেকশনের গলা দেখানো হয়েছে, এবং এখানে যে লাইনগুলো আছে এবং নাম্বারগুলো আছে সেটা হলো সলিডিফিকেশন কখন হচ্ছে। সো বেসিক্যালি সারফেস থেকে সলিডিফিকেশন শুরু হচ্ছে, সো এটা 10 মিনিট পরে হচ্ছে, এখানে 30 মিনিট পরে হচ্ছে। সো আলটিমেটলি আমরা যত ভিতরে যাচ্ছে তত বেশি সময় লাগছে সলিডিফাই হতে। বাই দ্য ওয়ে ফিডারটা 4 ইঞ্চি, সো এটাও প্রবাবলি 4 ইঞ্চির মতো এখানে আছে। সো খেয়াল করো, আমরা বলছি সেন্টার এখানে দুইটার জাংশন, এখানে দিস ইজ দ্য জাংশন, এবং জাংশনের সবচেয়ে দেরি সলিডিফাই হচ্ছে 72 মিনিট লাগছে। সলিডিফিকেশন শুরু হচ্ছে উইদিন 10 মিনিটস, কিন্তু শেষ হচ্ছে এখানে সেন্টারে, জাংশনের সেন্টারে, এবং এখানে 72 মিনিট লাগছে সলিডিফিকেশন শেষ করতে। সো অ্যাজ এ রেজাল্ট এই বাকি জায়গাটা অলরেডি সলিডিফাই হয়ে যাবে, শুধু এই সেন্টারে লিকুইড থেকে যাবে, এবং এটা যেহেতু ফিডিং এ কোনো আর কিছু দিতে পারবে না, কারণ এদিকেও সলিডিফাই হয়ে যাবে। সো আলটিমেটলি ইট উইল ক্রিয়েট জাংশন হটস্পট হিয়ার। সিমিলার এখানেও দেখানো হয়েছে যে এদিক থেকে শুরু হচ্ছে এবং এই কোণাটার মধ্যে সবচেয়ে দেরিতে সলিডিফাই হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি 62 মিনিটস লাগছে এখানে ফিডিং সলিডিফিকেশন কমপ্লিট করতে। সো ইট উইল ক্রিয়েট এ হটস্পট। তো তাহলে পরে আমাদের তাহলে এখান থেকে আমরা কি রুলস নিতে পারি, সেটা হলো যে আমরা চেষ্টা করব ফিডার যাতে কাস্টিং এর মাথায় না বসানো যায়, অর্থাৎ টি জাংশন যাতে কম না করি। কেন টি জাংশনের কথা বললাম বেশি করে? বিকজ খেয়াল করো, মোটামুটি সিমিলার ডাইমেনশনে কাস্টিং, সিমিলার ডাইমেনশনে ফিডার, কিন্তু বিকজ অফ দ্য এল জাংশন, বিকজ অফ দ্য টি জাংশন, এখানে 72 মিনিট লাগছে সলিডিফিকেশন কমপ্লিট হতে, বেশি সময় ধরে এখানে লিকুইড থাকবে, আর এখানে 62 মিনিট কম সময় ধরে লিকুইড। তো সলিডিফিকেশন শ্রিঙ্কেজ যেটা ফর্ম করবে সেটা মোস্ট সিভিয়ার ইন দিস কেস। সো টি জাংশনের বেলায় মোর সিরিয়াস, এল জাংশনের বেলায় একটু কম সিরিয়াস কম্পেয়ার টু টি জাংশন। So they are best added as an extension. So যদি সম্ভব হয় ফিড আমরা বসাবো কাস্টিং এর সাইডে, কাস্টিং এর থেকে যেন সেপারেট থাকে, যদি হটস্পট তৈরি হয় যেন কাস্টিং এর থেকে দূরে থাকে, কাস্টিং বিকাম সাউন্ড। সো দিস ইজ দ্য আইডিয়াল কেস সিনারিও। আমরা চেষ্টা করব এটাকে যেন এল মানে এটা যেন একটা সেপারেট একটা এক্সটেনশন হিসেবে যেন আমরা বসাতে পারি, কিন্তু সামটাইমস ইট ইজ নট পসিবল, এটা কখনো সম্ভব হয় না। কোনো কোনো ক্ষেত্রে দেয়ার উইল বি নো অল্টারনেটিভ but to place a feeder on top of the casting, এবং in that case আমাদের জাংশন রিকোয়ারমেন্টের জন্য এখানে আমাদের দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। মডুলাস অফ ফিডার মাস্ট বি ইকুয়াল টু অর গ্রেটার দ্যান টুয়াইস অফ মডুলাস অফ কাস্টিং ফর টি জাংশন, আর এল জাংশনের জন্য মডুলাস অফ ফিডার শুড বি ইকুয়াল টু অর গ্রেটার দ্যান 1.33 টাইমস মডুলাস অফ কাস্টিং। খেয়াল করো, তাহলে পরে এল জাংশনের জন্য 33% বড় দিতে হবে ফিডার, আর টি জাংশনের জন্য ফিডার কাস্টিং এর ডাবল হতে হবে মডুলাস। এখন আমরা একদম 2 নম্বর ক্রাইটেরিয়া যেটা ছিল ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, সেখানে বলছিলাম ফিডার শুড বি অ্যাটলিস্ট মানে 1.2 টাইমস মডুলাস অফ কাস্টিং। এখন এখানে বলতেছি জাংশন যদি হয় তাহলে টুয়াইস হয়ে যাবে, তার মানে এই 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 জিনিসগুলো আরো রেস্ট্রিকটিভ, ফিডার সাইজ আরো বড় লাগে। সো আমরা যদি 1 2 3 4 এই চারটা রুলই যদি ফুলফিল করতে, 1 এর বাদ দেই, 2 3 4 বা 2 আর 4 এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে আমাদের দেখা যাচ্ছে এইটা ওইটাকে সুপারসিড করছে। সো আমরা 1.2 না দিয়ে মডুলাস অফ ফিডার শুড বি ক্যালকুলেটেড অ্যাজ টুয়াইস মডুলাস অফ কাস্টিং ফর টি জাংশন, আর এল জাংশন যদি হয় মডুলাস অফ ফিডার শুড বি 1.33 টাইমস মডুলাস অফ কাস্টিং। এখন যদি আমরা জাংশনটাকে অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা আগে 2 নম্বর রুলে ব্যাক করব, মডুলাস অফ ফিডার উইল বি 1.2 টাইমস মডুলাস অফ কাস্টিং।
ওকে, তাহলে মোটামুটি বোঝা গেল জাংশন রিকোয়ারমেন্ট। এখন এই জাংশন খেয়াল করো, ইট ইজ এ হিউজ হিউজ রিকোয়ারমেন্ট। মডুলাস অফ ফিডার 2 গুণ, ঠিক আছে। সো ফর এ মডুলাস যেহেতু ভি বাই এ রেশিও আমরা বলি, সো ভি বাই এ ফর এ ফিক্সড এ ভলিউমটা ডাবল দিতে হচ্ছে। সো ইট ইজ হিউজ কোয়ান্টিটি অফ লিকুইড মেটাল টু বি অ্যাডেড। আমরা দেখবো যে কাস্টিং যখন ফিডার ডিজাইন করবো বিরাট বিরাট ফিডার লাগে থিওরিটিক্যালি। সো এটাকে কোনোভাবে যদি কমানো যায় তার চেষ্টা অবশ্যই অবশ্যই করতে হবে, এবং সেজন্য আমরা এখানে কিছু বলেছি যে আমরা ডিজাইন চেঞ্জ করেও আমরা সামহাউ করতে পারি। ফর এক্সাম্পল এল জাংশন, টি জাংশন, এক্স এবং ওয়াই, দিস আর দ্য কমন জাংশনস ইউজুয়ালি ফর্ম আমরা ডিপেন্ডিং অন দ্য ফিডার অ্যাপ্লিকেশন অর কাস্টিং সাইজ। এবং এই প্রত্যেকটা কর্নারে এই কালো স্পট গুলাই হলো আমাদের হটস্পট বা যেখানে ডিফেক্ট তৈরি হচ্ছে। তো এইটাকে আমরা ডিজাইন চেঞ্জ করে যদি পারি তাহলে পরে করতে পারি। ফর এক্সাম্পল এখানে মানে শার্প কর্নার না দিয়ে বেন্ড করে দিলাম, বেন্ড করে দিলে পরে ক্রস সেকশন এখানে যা আছে এখানে যা আছে বেন্ডের মধ্যেও তাই। আমরা জানি যেহেতু ক্রস সেকশন এখানে বড় সেজন্য সুতরাং এখানে আমরা যদি জাস্ট বেন্ড করে দেই তাহলে থ্রু আউট দ্য সেকশন তার ডাইমেনশন সমান। সো কাস্টিং সেম রেটে চলবে হবে। এখানে আমরা কি করেছি, এই সেন্টারের মধ্যে একটা হোল দিয়ে দিয়েছি, একটা ছিদ্র করে দিয়েছি। ছিদ্র করে দেওয়ার কারণে এই জায়গা ডাইমেনশন গুলো অনেক ছোট করে ফেললাম। এখন ওকে, ইউ মে কোশ্চেন যে এটা অ্যালাউ করবো কিনা। কাস্টমার বলেছে এরকম একটা শেপের টি শেপের একটা কাস্টিং করতে, আমরা এটা করব। অবশ্যই কাস্টমারের সাথে এটা কথা বলে এটা ঠিক করতে হবে। যদি যদি এটা প্রোভাইড করা যায় ইন দ্য ডিজাইন, যদি এই কাস্টিং এর মেকানিক্যাল ইন্টিগ্রিটি যদি নষ্ট না হয়, যদি কাস্টমার এগ্রি করে, তাহলে আমরা এই ধরনের ডিজাইন মডিফিকেশন করতে পারি। সিমিলারলি এখানে এখানে আমরা একটা হোল দিয়েছি এরকম শেপের, এবং খেয়াল করো এটা কারণে ডিফেক্ট হয়েছে কোনার মধ্যে এগেন বড়, কিন্তু ছোট্ট, খুব ছোট্ট হয়েছে, প্রবাবলি দে উইল নট এফেক্ট দ্য কাস্টিং। সিমিলারলি এখানেও একটা এরকম একটা শেপের একটা হোল করে দেওয়া হয়েছে যাতে করে এখানকার থিকনেসটা, বড় থিকনেসটা মিনিমাইজ করা যায়। সো এই ধরনের ডিজাইন মডিফিকেশন করে করা যদি সম্ভব হয় করা যেতে পারে। অথবা আরেকটা যেটা হয় সেটা হলো সামটাইমস উই ক্যান অ্যাড চিল। ওকে, চিল কাকে বলে? আমরা বলেছি চিল হলো একটা মেটালের টুকরা। সো ফর এক্সাম্পল আমরা এই ধরনের টি শেপের যদি একটা কাস্টিং করি, আমরা মোল্ডের মধ্যে এই প্যাটার্নটা হবে টি শেপের, মোল্ডের প্যাটার্ন মোল্ডিং প্লেটের মধ্যে আমরা সরি এটা কি বলে এটাকে কাঠের প্লেটের মধ্যে আমরা প্যাটার্নটা বসালাম। প্যাটার্ন বসানোর পরে প্যাটার্নের এখানে 3 সাইডে এগুলা যেগুলো আছে এগুলো হলো চিল। সো এই ধরনের শেপের মেটালের টুকরা প্যাটার্নের সাথে লাগিয়ে লাগিয়ে আমরা বসালাম। বসানোর পরে আমরা স্যান্ড র্যামিং করলাম। র্যামিং করার পরে মোল্ড যখন খুলবো উল্টায় নিয়ে শুধু প্যাটার্নটাকে সরিয়ে ফেলবো, এই মেটালের টুকরাগুলো ওই জায়গায় থেকে যাবে। সো বেসিক্যালি মোল্ডের ভিতরে যেটা হচ্ছে যে দিস ইজ দ্য ক্যাভিটি, এবং ক্যাভিটির এইখানে এই 3টা মেটালের টুকরা অ্যাটাচ করা থাকে। সো এখন যদি আমি লিকুইড মেটালে ভরি, যেহেতু লিকুইড মেটাল সরাসরি এই চিলের সাথে কন্ট্যাক্টে আসবে, সো ওখান থেকে হিট এক্সট্রাকশন ফাস্টার হবে। সো বেসিক্যালি আমরা 3টা চিল প্রোভাইড করার মাধ্যমে এই সেন্টারের মধ্যে কুলিং রেট ফাস্টার করে দিচ্ছি। যেহেতু হটস্পট তৈরি হয় এখানে কুলিং রেট সবচেয়ে দেরিতে হয়, আমরা এখানে কুলিং রেট ফাস্টার করে দিচ্ছি। অ্যাজ এ রেজাল্ট উইল এক্সপেক্ট দ্যাট এখানে কোনো হটস্পট ফর্ম করবে না। তো সিমিলারলি এই ধরনের কোনো কিছু সিনারিও, এই জায়গাটা প্রসেসন অনেক বড়, চিল দিয়েও প্রোভাইড করা যায় নাই, বাট অনেক ছোট কম্পেয়ার টু দিস, এখানে অনেক ছোট্ট একটা ক্যাভিটি ফর্ম করেছে। সিমিলারলি এখানেও তাই। সো বাই আইদার ডিজাইন চেঞ্জ অর বাই প্রোভাইডিং সাফিসিয়েন্ট চিল, আমরা পরবর্তী পর্যায়ে আরেকটা দেখবো যে ইনসুলেটিং প্যাডও আমরা ইউজ করতে পারি। ওই জায়গাটার মধ্যে আমরা ইনসুলেটিং প্যাড দিয়ে মুড়ে দিলাম ওই জায়গাটার মধ্যে, যাতে করে ওখান থেকে হিট এক্সট্রাকশন অনেক দেরিতে হয়। সো এখানে বেশি সময় ধরে লিকুইড থাকে। সো এই ধরনের ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু এইখানে সেটা হবে না, কারণ এখানে বেশি সময় ধরে লিকুইড থাকা মানে হলো দেরিতে চলে যেতে হবে। তো অন্য কেসে আমরা দেখব। ওকে, রুল 5 ফিড পাথ রিকোয়ারমেন্ট, অর্থাৎ কাস্টিং এর যে জায়গায় ফিডিং লাগবে, লিকুইড লাগবে, ফিডার থেকে ওই জায়গা পর্যন্ত অবশ্যই চ্যানেল থাকতে হবে, একটা পাথ থাকতে হবে। দিস ইজ অবভিয়াস থিং। কিন্তু প্রবলেম হলো যে মাঝে মাঝে মনে করো একটা মোটা সেকশন আছে, চিকন সেকশন আছে, তারপরে কাস্টিং একটা মোটা সেকশন আছে। এখন ফিডার যদি এই পাশে থাকে, ফিডার প্রথমে মোটা সেকশনের সাথে অ্যাটাচ করা আছে, নো প্রবলেম। চিকন সেকশন আছে, তারপরে মোটা সেকশন আছে। সো এই মোটা সেকশন থেকে চিকন সেকশনের মধ্যে ফিডার যাবে, লিকুইড মেটাল যাবে। আর চিকন সেকশনটা যদি আগে প্রিম্যাচুরলি সলিডিফাই হয়ে যায় তাহলে রাস্তা হয়ে যাবে।
ডান পাশে তখন আর লিকুইড মেটাল যাওয়ার কোনো স্কোপ থাকবে না। সো ফিট পাথ মেনটেন করা গেল না। সেই জন্য আমরা একটু আগে প্যাডিং এর কথা বললাম, তখন এই চিকন সেকশনটাকে আমরা প্যাডিং দিয়ে মুড়ে দেবো, যাতে করে এখানে বেশি সময় লিকুইড থাকে, সলিউশন তৈরি হয়। সো ফিট পাথ রুল যেটা বলছে, দেয়ার মাস্ট বি এ ফিট পাথ টু অ্যালাউ ফিট মেটাল টু রিচ দোজ রিজনস দ্যাট রিকোয়ার্স। সো হাইয়েস্ট মোডুলাস রিজন গুলাই অ্যাকচুয়ালি ফিট বেশি ফিডিং লাগে, এবং সামটাইমস হাইয়েস্ট মোডুলাস রিজন গুলো যে বেশি সময় ধরে লিকুইড থাকে, সো ইজি ফিট পাথ হিসেবে কাজ করে। সো এনশিওর ফিড পাথ কিভাবে আমরা তাহলে করতে পারি? নাম্বার 1, ডিরেকশনাল সলিডিফিকেশন টুয়ার্ডস ফিডার। এটা যদি আমরা ব্যবস্থা করতে পারি, নো প্রবলেম। তার মানে ফিডারের সবচেয়ে দূরে কাস্টিং এর যে পয়েন্ট আছে সেইখান থেকে সলিউশন শুরু হবে এবং এটা আলটিমেটলি ফিডার দিকে যাবে। তো এই ডিরেকশন যদি আমি মেনটেন করতে পারি, তাহলে পরে ফিডিং এর কোনো সমস্যা হবে না। আরেকটা হলো মিনিমাম টেম্পারেচার গ্রেডিয়েন্ট, অর্থাৎ কাস্টিং এর মধ্যে দুইটা পয়েন্টের মধ্যে একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকতে হবে। এই টেম্পারেচার গ্রেডিয়েন্ট বলছে যে 0.1 থেকে 2 ডিগ্রি পার মিলিমিটার। সো পার মিলিমিটার ডিস্টেন্সে আপ টু 2 ডিগ্রি, এখানে কেলভিনে বলা হয়েছে, কেলভিন সেন্টিগ্রেড একই কথা। তো 2 ডিগ্রি টেম্পারেচার বা তার চেয়ে বেশি থাকতে হবে, তাহলে কেবলমাত্র ফিডিংটা ঠিক মতো হবে। আদারওয়াইজ এই টেম্পারেচার গ্রেডিয়েন্টের চেয়ে যদি ফল করে যায়, তাহলে পরে ডিফেক্ট তৈরি হবে। এন্ড আরেকটা হলো ফিডিং ডিস্টেন্স। ফিডার আমি একটা প্লেস করলাম, তার মানেই না ফিডারটা পুরা কাস্টিং ফিট করবে। এমন হতে পারে যে ফিডারের থেকে লিকুইড বেশি দূর নাও যেতে পারে। একটা সার্টেন লিমিট আছে একটা ফিডার ফিট করার জন্য, ডিস্টেন্স, পার্টিকুলারলি ফর হরাইজন্টাল, অর্থাৎ প্লেট কাস্টিং ফর এক্সাম্পল। যদি একটা প্লেট কাস্টিং প্লেট মনে করো এই লেটস সে কি বলবো 1 মিটার প্লেট একটা যদি হয়, তাহলে তুমি একটা ফিডার বসাইলা, একটা ফিডার এই পুরো 1 মিটার জোরে সে লিকুইড মেটাল প্রোভাইড করতে পারবে কিনা সেটা আমাদের হিসাব করে দেখতে হবে। সো দেয়ার আর ফর্মুলাস by which we can calculate the total feeding distance in a horizontal flow channel, একটা ফিডার কতটুকু দিতে পারে আমরা দেখব পরে। ওকে, এখন আমরা ডিরেকশনাল সলিউশনের কথা বলেছি, এবং এটা ভেরি ইজিলি চিন্তা করা যায় যদি আমি ইনস্ক্রাইবড সার্কেল করতে পারি। তার মানে এই ফিড কাস্টিং এর প্রত্যেকটা পয়েন্টে আমি সার্কেল দিতে যাব, ঠিক আছে? এখানে ফর এক্সাম্পল সো লাল ডাইমেনশন যেটা আছে সেটা হলো কাস্টিংটা, ফিডার উপরে বসানো হয়েছে। সো এই লাস্ট পয়েন্ট থেকে কাস্টিং এর সবচেয়ে দূরের পয়েন্ট থেকে ফিডারের দিকে যেন সলিউশন যায়। এবং যদি আমি এটাকে মডুলার সাথে রিলেট করি, মানে জাস্ট সরিনো রুলের কথা যদি চিন্তা করি, তার মানে এই মডুলাস গুলো আস্তে আস্তে বড় হতে হবে। এবং মডুলাস মানে ভি বাই এ রেশিও, ভি বাই এ রেশিওর যদি আমি ইউনিট গুলা বসাই, ভলিউম হলো মিটার কিউব, আর নিচে হলো এরিয়া হলো মিটার স্কয়ার, সো বেসিক্যালি মিটার। সো তার মানে সোজা কথা একটা ডায়ামিটার যদি ধরি, সো আমি এখানে সার্কেল ড্র করতে যাব, এখানে একটা সার্কেল ড্র করব, এখানে সার্কেল ড্র করব। সার্কেল যদি আস্তে আস্তে বড় হইতে থাকে আপ টু ফিডার পর্যন্ত, উই আর ইন সেট সাইড, ঠিক আছে? তার মানে আমরা গ্র্যাজুয়ালি মডুলাসটা বাড়াচ্ছি। সো মডুলাস বাড়লে পরে সলিউশন টাইম বাড়বে, তার মানে নিচের থেকে উপরে বেশি সময় লাগবে, এখান থেকে উপরে বেশি সময় লাগবে। সো আলটিমেটলি ফিডার যে সবচেয়ে বেশি সময় লাগবে, তার মানে কাস্টিং হবে সাউন্ড। যদি কোনো ডিফেক্ট তৈরি হয় ফিডারে তৈরি হবে, হটস্পট তৈরি হয় ফিডারে তৈরি হবে, নো প্রবলেম। কিন্তু যদি এমন অবস্থা হয় যে আমি এই ইনস্ক্রাইব সার্কেল যেগুলো তৈরি করতেছি, সেই সার্কেল করে আলটিমেটলি ফিডার পর্যন্ত বড় হচ্ছে না, কাস্টিং এর কোনো সেকশন আছে যেটা উপরে যায় ছোট, যেমন এখানেই আমরা এখানে সার্কেল যেটা তৈরি করি সেটা হচ্ছে এটা বড় ঠিকই আছে, কিন্তু এখানে সার্কেল তৈরি করলে পরে ছোট হয়ে যাবে। তার মানে এটা আগে সলিডিফাই হবে, এটা আগে সলিডিফাই হবে, এরা সবার দেখতে সলিডিফাই হবে। সো এখানে হটস্পট তৈরি হবে, ফিডারের দিকে কোনো লাভ হবে না। সো তখন আমরা যেটা করি, উই ক্যান ইউজ প্যাডিং। প্যাডিং এটা হতে পারে জাস্ট আমরা ডিজাইনের মধ্যে একটু এখানে মেটাল এই জায়গাটা একটু ওয়াইড করে দিলাম। সো প্যাটার্ন যেটা আছে প্যাটার্নটা এখানে বড় করে দিলাম। সো এখন যদি সার্কেল তৈরি করি সার্কেল এখানে বড় হবে, ফিডারের কোনো সমস্যা নাই, ফিডিং এর প্রবলেম নাই। সো ফিডিং সলিডিফাই হয়ে যাওয়ার পরে তখন এই জায়গাগুলোকে কেটে ফেলে দিতে হবে, মেশিনিং করে সরিয়ে দিতে হবে। অথবা আরেকটা যেটা করতে পারি সেটা একটা ডিটাচেবল প্যাডিং আমরা ইউজ করতে পারি। ডিটাচেবল প্যাডিং, এটা মেটালের সাথে লেগে এই জায়গাটা লেগে থাকবে। সো আমরা ডাইমেনশনটা বড় করে দিলাম এবং তারপরে ওটাকে সরিয়ে ফেলা। সো বাই ইউজিং ইনস্ক্রাইবড সার্কেল, অর্থাৎ সার্কেল দিতে দিতে আমরা ডিরেকশনাল সলিডিফিকেশনের রাস্তা করতে পারি। আরেকটা মেথড হতে পারে, সেটা হলো
আমরা ইনডাইরেক্ট প্যাডিং ইউজ করতে পারি। ফর এক্সাম্পল এখানে সো দিস ইজ দ্য কাস্টিং, এখান থেকে শুরু করে সো একটা সার্কুলার একটা সিলিন্ড্রিকাল একটা জিনিস, কিন্তু একদম থ্রু আউট সিলিন্ড্রিকাল না, একটা ডাইমেনশনের মধ্যে ভেরিয়েশন আছে। সো এখানে মোটা সেকশন আছে, এখানে মোটা সেকশন আছে, এটসেট্রা। এই জায়গাটা চিকন সেকশন ফিডার দেওয়া হয়েছে এখানে। সো বাই দ্য ওয়ে দিস ইজ দ্য কোর, সেন্টারে সেন্টার কোর একটা দিতে হয়েছে। সো হেডার ফিডার এখানে এই জায়গাটার মধ্যে প্রবাবলি স্ক্রু ছিল, সো স্ক্রু থেকে ফিডারে গেল, ফিডার থেকে এখান দিয়ে কাস্টিং এর ভিতরে যাচ্ছে। ওকে, এখন যেটা করেছি প্রবলেম যেটা হচ্ছে এই জায়গাটা মোটা, এই জায়গাটা মোটা, এই জায়গাটা চিকন। সো এই জায়গাটায় প্রিম্যাচিউর সলিডিফিকেশন হয়ে যাওয়ার সম্ভাবনা। সো আলটিমেটলি এখানে ফার্দার যে মেটাল রিকোয়ারমেন্ট আছে সেটা সে ফিডার দিতে পারবে না। সো তখন আমরা যেটা করেছি এই জায়গায় একটা প্যাডের ব্যবস্থা করেছি। এখানে বেসিক্যালি এই জায়গাটা খালি জায়গা, ঠিক আছে, বেসিক্যালি খালি জায়গা, লিকুইড এই জায়গায় যে নিয়ে ভরে থাকছে। তো একটা বড় একটা জায়গা দিয়েছি, লিকুইড বেশি সময় ধরে থাকবে এবং এটাই চিকন জায়গা খুব কাছে। সো এই লিকুইডটা এটাকে হট করে রাখবে। সো এই জায়গাটা হটেড থাকবে বেশি সময় ধরে। সো এখানে প্রিম্যাচিউর সলিডিফিকেশন হবে না। সো দিস ইজ হাউ আমরা flow channel of the liquid from feeder to different part of the casting can be maintained. Okay. Rule number 6 হলো pressure gradient requirement. Pressure gradient requirement বলতে মিন করা হচ্ছে যেটা, সেটা হলো যে একটা সাফিসিয়েন্ট প্রেশার গ্রেডিয়েন্ট থাকতে হবে ফ্রম কাস্টিং টু ফিডার, যাতে করে লিকুইড যেতে পারে। যদি আমরা কাস্টিং এর উপরে মেটাল ফিডার বসাই, তাহলে এবার বাই গ্র্যাভিটি লিকুইড মেটাল কাস্টিং এ পড়বে, ফাইন, ঠিক আছে। কিন্তু যদি মনে করো একটা হরাইজন্টাল ল্যান্ড আছে, এখানে কাস্টিং আছে, এখানে ফিডার আছে, তাহলে ফিডার থেকে কাস্টিং এর মধ্যে ডেফিনেটলি একটা প্রেশার গ্রেডিয়েন্ট থাকতে হবে, যাতে করে লিকুইড মেটাল ফোর্স করবে ফিডার থেকে কাস্টিং এ যেতে। সো প্রেশার গ্রেডিয়েন্ট মানে কি, ফিডারের মধ্যে প্রেশার বেশি, কাস্টিং এর মধ্যে প্রেশার কম, সো লিকুইড মেটাল ওদিকে মুভ করবে। সো এই প্রেশার গ্রেডিয়েন্টটা অবশ্যই প্রয়োজন, পজিটিভ প্রেশার গ্রেডিয়েন্ট ফ্রম আউটসাইড টু ইনসাইড, এটা আমাদের মেনটেন করতে হবে। যদি না থাকে লিকুইড মেটাল বেসিক্যালি যাবে না, সো ফিডিং হবে না। সো তাহলে ড্রাইভিং ফোর্স ফর লিকুইড ফ্লো হলো দুইটা, একটা পজিটিভ প্রেশার দিতে থাকতে হবে। এটা আমরা কিভাবে দিতে পারি, আমরা অ্যাটমসফিয়ার প্রেশার যদি দেই, তার মানে ফিডারটা যদি অ্যাটমসফিয়ারে ওপেন থাকে তাহলে এখান থেকে ফোর্স করবে, অথবা মেটাল হেড প্রেশার, আমরা ফর এক্সাম্পল যেটা বললাম যে উপরে বসালাম, এই স্লো জি যেটা বলছে মেটাল হেড প্রেশার, হাইড্রোস্ট্যাটিক মেটাল হেড প্রেশার, এই স্লো জি যেন প্রেশারটাও দেয়। সো এই স্লো জি প্রেশার এন্ড অ্যাটমসফিয়ার প্রেশার দুইটা একসাথে দিলে খুবই ভালো, অথবা দুইটা যে কোনো একটা অবশ্যই মেনটেন করতে হবে। আরেকটা হলো কাস্টিং এর ভিতরে নেগেটিভ প্রেশার যদি ক্রিয়েট হয় তাহলে পরেও খুব ভালো। পোরলি ফেড রিজনে নেগেটিভ প্রেশার যখন ক্রিয়েট হবে, সো লিকুইড ফোর্স হবে কাস্টিং ফিডার থেকে কাস্টিং এর দিকে যেতে। সেখানে একটা তার মানে এখান থেকে একটা মাঝে মাঝে পরীক্ষায় কোয়েশ্চেনটা আসে, এটা হলো প্লেস ফিডার্স হাই টু ফিড ডাউন হিল, প্লেস গেট লো টু ফিল আপ হিল। ঠিক আছে, এটা কেন হচ্ছে প্লেস ফিডার হাই টু ফিড ডাউন হিল, এই যে প্রেশার গ্রেডিয়েন্ট যেটা বলছি, আমরা যদি ফিডারটা হাইয়ে বসাই তাহলে গ্র্যাভিটির মাধ্যমে লিকুইড মেটাল ভিতরে যাবে। আর গেট লো টু ফিড আপ হিল কেন বলেছি, আমরা বলেছিলাম বটম পোরিং সিস্টেম প্রেফারেবল। সো গেট যদি নিচে থাকে, আপেল যদি ফিলিং করি তাহলে পরে ভেলোসিটি কম হবে, টার্বুলেন্স কম হবে। সো এটা মাঝে মাঝে এক্সপ্লেইন করতে বলা হয়। এখানে একটা টিপিক্যাল কাস্টিং উদ্ভট মনে হতে পারে, কিন্তু প্রেশার রিকোয়ারমেন্টটা বোঝানোর জন্য এক্সেলেন্ট এক্সাম্পল। এখানে কাস্টিংটা কয়েকটা সেকশন আছে, এস ইন্ডিকেট করছে কাস্টিং সেকশন। সো এখান থেকে দিস ইজ S1, S2, S3, S4, S5, এখানে ফ্ল্যাট, তারপরে এটাও ফ্ল্যাট হয়ে গেল, S6, S7, S8, S9। সো এই 9টা সেকশন আছে এবং এই 9টা সেকশনের বিভিন্ন সেকশন গুলোকে ফিট করার জন্য 3টা ফিডার দেওয়া হয়েছে। দিস ইজ এ ফিডার F1, দিস ইজ এ ওপেন ফিডার, অ্যাটমসফিয়ারে ওপেন আছে, আর এইখানে F2, F3, দিস আর দ্য ব্লাইন্ড ফিডার্স। ঠিক আছে, ব্লাইন্ড ফিডার মানে এটা অ্যাটমসফিয়ারে ওপেন নাই। এখন F1 দেওয়া হয়েছিল, বড় একটা ফিডার দেওয়া হয়েছিল, তার পারপাস ছিল হলো S1, S2, S3 এটাকে যেন ফিট করে, আর F2 দেওয়ার উদ্দেশ্য ছিল S4 এবং S5 যেন সে ফিট করে।
আর F3 দেওয়া হয়েছে এই সবগুলোকে যেন সে ফিট করে। তখন কি অবস্থা হলো, আমরা F1 এর কথা চিন্তা করি। F1 যেহেতু উপরে দেওয়া হয়েছে, সো লিকুইড মেটাল নিচের দিকে নামছে, সো ভেরি ইজিলি S1 সে ফিট করতে পেরেছে। এখানেও সে মোটামুটি ভাবে S3ও ফিট করতে পেরেছে, যেহেতু ভেরি হাই পজিশন আছে। সো লিকুইড মেটাল প্রেসার, আমরা যে প্রেসার পজিটিভ প্রেসার গ্রেডিয়েন্ট যেটা বলছি, দিস ইজ হাই, সেটা হচ্ছে। কিন্তু আনফরচুনেটলি S2টাকে ফিট করতে পারেনি, বিকজ এখানে একটা পাংচার হয়ে গেছে। তেমন এখানে সে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার কারণে অ্যাটমসফিয়ার প্রেসার এখান থেকে অ্যাক্টিভেট হয়েছে। এখান থেকে যেহেতু অ্যাটমসফিয়ার প্রেসার অ্যাক্টিভেট হয়ে গেছে, সো এই জায়গাটার মধ্যে তখন একটা শিরকেস ফর্ম করছে, কারণ সে তখন লিকুইড মেটাল সে এদিকে ফিট করছে। এই জায়গাটা সে নিজেকে আর সেভ করতে পারেনি। এখান থেকে বিকজ অফ দ্য প্রেসার লিকুইড মেটাল গোস টু দ্য S3, সো S3 বিকামস পারফেক্ট। কিন্তু এখানে যে নিয়ে একটা ক্যাভিটি ফর্ম করেছে। F2 এর মধ্যে এইখানে একটা কোর দেওয়া হয়েছে। এটা পারপাসটা কি একটু পরে বলি। একটা ভেন্টিলেটর বা ভেন্টিলেশন করা হয়েছে, যাতে করে এই ফিডারে, এই ব্লাইন্ড ফিডারের মধ্যে অ্যাটমসফিয়ার প্রেসার অ্যাক্টিভেট হয়। এটা হলো স্যান্ডের একটা কোর, একদম সেন্টার পর্যন্ত দেওয়া হয়। এই কোর যেহেতু এটা মোটা দানার স্যান্ড দিয়ে তৈরি, লিকুইড এখানে ভরা আছে, অ্যাটমসফিয়ার প্রেসার এই কোরের ভিতর দিয়ে এখানে অ্যাক্টিভেট করে। and because of the atmospheric pressure liquid metal forced to go outside, so এখান থেকে লিকুইড মেটাল এখানে ফিল করেছে। এইখানে আনফরচুনেটলি অক্সাইড ফিল্ম ছিল, যার ফলে এখানে ভেরি ইজিলি একটা পোর সৃষ্টি হয়ে গেছে। আমরা বলেছি যে ফিডিং এর যে দুইটা রেসিপি আছে, যে একটা হলো হয় লিকুইড মেটাল আসবে, অথবা এখানে একটা এই বিকজ অফ দ্য নেগেটিভ প্রেসার জোন অনিয়ন লাইক আমরা বলছি যে ফার্দার যদি সলিউশন শুরু হয়, তাহলে এখানে নেগেটিভ প্রেসার বাড়তে থাকে, এবং যদি কোনো এখানে একটা অক্সাইড ফিল্ম থাকে, পোরোসিটি ক্রিয়েট করার জন্য কোনো হেল্পিং হ্যান্ড থাকে, তাহলে একটা পোর ফর্ম করে। সো এখানে একটা হেল্পিং হ্যান্ড ছিল, যার ফলে খুব ইজিলি একটা পোর ফর্ম করে গেছে। এবং খেয়াল করো যে এই লিকুইডের লেভেল যেগুলো, পোর ফর্মেশনের লেভেল যেটা এখানে 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 সব জায়গায় সমান, বিকজ প্রেসার যেটা রিলিজ হয় সেটা এখানে এই প্রেসার সব সেম প্রেসার, অ্যাটমসফিয়ার প্রেসার এখান থেকে যেটা বলবো। তো প্রেসার সেম হওয়ার কারণে এখানে লিকুইড লেভেল সবগুলো সেম। এইখানে কি সিনারিও হয়েছে? এখানে সিনারিও হলো, এটা একটা ব্লাইন্ড ফিডার, কিন্তু এই যে কোর যেটা কথা বলা হয়েছে, সেই কোর দিতে এখানে ভুলে গেছে। কোর দিতে ভুলে যাওয়ার কারণে এখান থেকে অ্যাটমসফিয়ারিক প্রেসার এটার ভিতরে সেই পজিটিভ প্রেসারটা এখানে আসছে না। কিন্তু সেই সাথে হ্যাপেন্স টু বি এই জায়গাটার মধ্যে একটা পাংচার হয়ে গেছে। সো এই জায়গাটায় অ্যাটমসফিয়ারিক প্রেসার এখানে অ্যাক্টিভেট করেছে, এবং যেহেতু এই জায়গায় অ্যাটমসফিয়ার প্রেসার অ্যাক্টিভেট করেছে, সো এইখান থেকে বাকি জিনিসগুলোর মধ্যে ফ্লো হয়েছে। সো ফ্লো চ্যানেল ওখান থেকে শুরু হয়েছে। তো প্রেসার গ্রেডিয়েন্ট এইখান থেকে, এখানে প্রেসার বেশি, বাকি দিকে কম, যার ফলে এই কাস্টিংটা তখন F3 কে ফিট করেছে। ফিডারের ফিট করার কথা ছিল, কিন্তু এখানে ফিডার তখন কাস্টিং হয়ে গেছে, S8 বিকামস ফিডার। এখান থেকে সে ফিট করেছে, এখান থেকে সরাসরি লিকুইড এখানে আসতে পেরেছে আন্ডার গ্র্যাভিটি। সো S ইউজুয়ালি সাউন্ড হয়েছে, কিন্তু লিকুইড মেটাল এখান থেকে এখানে বিকজ দ্য লিকুইড ফ্লো, এখানে ফ্লো ঠিক মতো যেতে পারেনি, সেই জায়গাটা ক্যাভিটি ফর্ম করেছে। ফিডিং এখানে পারফেক্ট হয়নি, কিন্তু ফিডার এখানে বিকজ অফ দ্য প্রেসার ফিডিং ওয়াজ এক্সেলেন্ট, এখানে ফিডিং হয়েছে। অন দ্য আদার, আরেকটা জিনিস এখানে যেটা, S8 এর পজিশন এবং S9 এর পজিশন ইজ ভেরি হাই। S9 এর পজিশন অ্যাজ এ রেজাল্ট প্রেসার সে সাফিসিয়েন্টলি এখানে দিতে পারে নাই, সো এই জায়গাটার মধ্যে ক্যাভিটি ফর্ম করেছে। সো দিস ইজ হাউ প্রেসার অ্যাক্টস, এবং প্রেসার গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে। আমরা আরেকটা সিম্পল অ্যানালজি দিতে পারি, তোমরা এটা হয়তো অনেকেই করেছো, যে একটা কাপের মধ্যে পানি ভরে উপর যদি একটা পেপার দিয়ে উল্টা করে দিই, তাহলে পেপারটা খুলে পড়ে যায় না, পানি পড়ে যায় না। ঠিক আছে? কেন পড়ে যায় না? বিকজ অফ অ্যাটমসফিয়ার প্রেসার কাগজটা এখানে লেগে থাকে, পানিটা আটকে থাকে। যদিও পানি ডেন্সিটি, পানির ওয়েট অনেক, কিন্তু অ্যাটমসফিয়ার প্রেসার ইজ ভেরি হাই, অ্যাজ এ রেজাল্ট এটা ধরে রাখে। কিন্তু ওই সিনারিওটাই চেঞ্জ হয়ে যেত যদি আমি এখানে একটা পাংচার করে দিতাম। এখানে পাংচার করে দিলে পরে অ্যাটমসফিয়ার প্রেসার উইল অ্যাক্টিভেট ফ্রম দিস পয়েন্ট, এবং পানি পড়ে যেত। সো এইটাই আমাদের এখানে খেয়াল করতে হবে, যে পার্টিকুলারলি অ্যাটমসফিয়ার প্রেসার ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা হেল্পিং হ্যান্ড। আমাদের ফিডিং এর সময় চেষ্টা করতে হবে ইফ পসিবল অ্যাটমসফিয়ার প্রেসার দেওয়া, প্রোভাইড ইউজ করা অ্যাটমসফিয়ারিক প্রেসারটা, এবং ওপেন ফিডার সেই জন্য মোর এফেক্টিভ দ্যান ব্লাইন্ড ফিডার। ব্লাইন্ড ফিডারও এফেক্টিভ যদি আমরা এই অ্যাটমসফিয়ার প্রেসারটা, এই জিনিসটা আমরা দিতে পারি। ঠিক আছে?
So blind feeder in that are placed low on the casting are unreliable. যদিও যদি আমরা অ্যাটমসফিয়ার প্রেসার প্রোভাইড করতে পারি ইন দ্য ব্লাইন্ড ফিডার, তার ক্যাপাসিটি আছে লিকুইড মেটাল টপে দেওয়ার। ফর এক্সাম্পল এখানে আমরা মানে জাস্ট এইচ রোজি ফর্মুলা যদি ধরি, এখানে যেহেতু অ্যাটমসফিয়ার প্রেসার যাচ্ছে, প্রেসার পি এটা সমান সমান এইচ রোজি যদি ধরি, তাহলে এইচ ক্যালকুলেট যদি করি তাহলে দেখবো যে for steel casting atmospheric pressure can have the ability to raise the metal up to 1.3 meter. For aluminum it can be raised to 4.34 meter top. So blind feeder can be effective, কিন্তু আমাদের এই কোর পাংচার কোর এটা যেটা বলে বা অ্যাটমসফেরিক কোর যেটা বলে বা পেন্সিল কোর বিভিন্ন নামে হতে পারে, এটা ভুলে গেলে চলবে না। এটা যদি ভুলে যাও এভরিথিং উইল বি ড্যামেজড। সো আরেকটা যে পয়েন্ট এখানে উল্লেখযোগ্য সেটা হলো যে ওপেন কোরটা সাধারণত ওভারঅল কাস্টিংকে ফিডিং করার জন্য প্রোভাইড করা হয়, আর এই ব্লাইন্ড ফিডার গুলো ইউজুয়ালি দেওয়া হয় কোনো কোনো মোটা জায়গা যেটা আছে কাস্টিং এর মধ্যে, সেই জায়গাটাকে স্পেশালি ফিডিং দেওয়ার জন্য। সো একটা ব্লাইন্ড ফিডার দিয়ে সবসময় কাস্টিংকে ফিডিং করা হয় না। জেনারেলি একটা ওপেন ফিডার লাগে, বিকজ সেই মূলত মেইন পারপাসটা সার্ভ করবে। শুধুমাত্র কোনো চিকন চ্যানেল বন্ধ হয়ে গেলে পরে মোটা জায়গাটা যখন আইসোলেটেড হয়ে যাচ্ছে, তখন এই মোটা জায়গাটাকে ফিডিং প্রোভাইড করার জন্য মোটা জায়গার পাশে একটা আমাদের ব্লাইন্ড কোর ব্লাইন্ড ফিডার একটা দিতে হবে। এবং ব্লাইন্ড ফিডার দেওয়ার সময় অবশ্যই পাংচার কোর যেন দিতে ভুলে না যাই, ঠিক আছে? এটা অবশ্য নন ফেরাস অ্যালয় বা লাইট অ্যালয় বা যেগুলো মোটামুটি স্ট্রেংথ কম, সেই সমস্ত ম্যাটেরিয়াল বেলায় প্রোভাইড করা ডিফিকাল্ট, উচিত হবে না। কেন উচিত হবে না? বিকজ ফিডার এটা যখন আলটিমেটলি শ্রিঙ্ক করা শুরু করে, তার মানে বিকজ অফ দ্য সলিউশন হচ্ছে ফ্রম দ্য সারফেস, সো ভিতরে নেগেটিভ প্রেসার জোন তৈরি হচ্ছে। এই নেগেটিভ প্রেসার জোনের কারণে সারফেস ক্যান বি শ্রিঙ্ক। So not suitable for some non-ferrous alloy, because when a partial vacuum is formed inside, the soft skin of the whole casting and the feeder may collapse. So usually এই ধরনের ফিডার অ্যালুমিনিয়াম কাস্টিং এর জন্য বা লাইটার অ্যালয়ের জন্য, নট লাইটার অ্যালয়, লো স্ট্রেংথ অ্যালয় যেগুলো লাইটার অ্যালয়, টাইটানিয়াম ও লাইটার অ্যালয়, বাট দে আর ভেরি স্ট্রং। ওকে, রুল 7 হলো প্রেসার রিকোয়ারমেন্ট। আগে বলেছি প্রেসার গ্রেডিয়েন্ট, তার মানে ফিডার থেকে কাস্টিং এর দিকে একটা পজিটিভ প্রেসার গ্রেডিয়েন্ট থাকতে হবে। ফিডারে প্রেসার বেশি, কাস্টিং এর প্রেসার কম, সো লিকুইড উইল ফ্লো। প্রেসার রিকোয়ারমেন্ট এটা ফিডিং এর সাথে খুব একটা রিলেটেড না, এটা রিলেটেড হলো টু সাপ্রেস দ্য ডিফেক্ট ফর্মেশন। আমরা গেটিং ডিজাইনের সময় বলেছিলাম সেন্ট্রিফিউগাল কাস্টিং এর মধ্যে যে ভেলোসিটি রিকোয়ারমেন্ট তার চেয়ে অনেক বেশি ভেলোসিটিতে সেন্ট্রিফিউজ করা হয়। কেন করা হয়? বা অথবা ডাই কাস্টিং এর সময়, প্রেসার ডাই কাস্টিং এর সময় প্রেসার অনেক বেশি দেওয়া হয়, এই কথাটা আমরা আলাপ করেছিলাম। সো এটাই এখানে সেটা বলা হচ্ছে, দেয়ার মাস্ট বি সাফিসিয়েন্ট প্রেসার at all point in the casting to maintain the dimensional accuracy of the casting and to suppress the formation of growth of cavity. সো লিকুইডের মধ্যে একটা সাফিসিয়েন্ট প্রেসার থাকতে হবে যাতে করে ফুল চ্যানেল, ফুল ভলিউম অফ দ্য কাস্টিং ভরা থাকে লিকুইড দিয়ে, প্রতিটা কর্নারে যেন লিকুইড মেটাল থাকে, এন্ড এট দ্য সেম টাইম লিকুইডের ভিতরে যেন গ্যাস পোরোসিটি ফর্মেশন করতে না পারে। ঠিক আছে, মনে আছে আমাদের এই ধরনের ফর্মুলা থার্মোডাইনামিক্সে বলেছিলাম, লিকুইড মেটালের ভিতরে একটা সার্টেন হাইটে যদি একটা বাবল ফর্ম করতে হয় তাহলে কত প্রেসার সে এক্সপেরিয়েন্স করে। সো টোটাল প্রেসার ছিল অ্যাটমসফিয়ার প্রেসার, এইচ রোজি প্রেসার এবং সারফেস টেনশন প্রেসার। সো এই প্রেসার, এই যে প্রেসার যেটা আছে লিকুইড মেটালের ভিতরে, এর চেয়ে বেশি প্রেসার থাকতে হবে। এটা হলো প্রেসার ভিতরে ক্রিয়েট হতে হবে টু ফর্ম এ বাবল। আর ওই ক্রিয়েট হতে গেলে যে প্রেসারটা লাগে, এটা যদি মনে করো লেটস সে 1 অ্যাটমসফিয়ার প্রেসার বা লেটস সে 10 অ্যাটমসফিয়ার প্রেসার যদি লাগে, তোমার লিকুইডের ভিতরে 11 অ্যাটমসফিয়ার প্রেসার থাকতে হবে যাতে করে গ্যাস বাবল ফর্ম করতে না পারে। ওকে, সো তাহলে পরে যদি এটা করতে না পারো তাহলে নানান ধরনের ডিফেক্ট ফর্ম করে। লিকুইড মে বি সাকড ইন ফ্রম দ্য কাস্ট সারফেস, সো তার মানে ভিতরে নেগেটিভ প্রেসার তৈরি হয়েছে, সো কাস্টিং দেবে যাবে। ভিতরে যদি কোনো অক্সাইড ফিল্ম থাকে বেন করা, অক্সাইড ফিল্মটা বন্ধ হয়ে গেছে, এটা তখন খুলে যাবে, তো ওখানে প্রচুর পোরোসিটি ফর্ম করবে।
আইদার পার্শিয়ালি খুলবে অথবা পুরাটা খুলবে, মাইক্রোশিঙ্কেজ পরোসিটি তৈরি হবে। If there is sufficient opportunity to open internal defect, external defect of the casting is seen, so casting এর সারফেস দেবে যেতে পারে। সো এই ধরনের সিনারিও হতে পারে যদি আমরা এই ইন্টারনাল প্রেসারটা যদি হাই করতে না পারি। সো these are the 6 or 7 রুল। যদি প্রথমটা আমরা কনসিডার করি, we must go with these rules. যদি এই রুলগুলো ভায়োলেট করি তাহলে পরে ভিতরে শিঙ্কেজ পরোসিটি বা শিঙ্কেজ ক্যাভিটি ফর্ম করবে, ঠিক আছে। সো যদি ভিতরে কোনো গ্যাস না থাকে, ফিডিং অ্যাডিকুয়েট হয়, তাহলে পরোসিটি ফর্ম করবে না। ওকে, দ্যাট ইজ দ্য অবভিয়াস থিং। এবং কাস্টিং মাঝে মাঝে সাফিসিয়েন্টলি কমপ্লেক্স থাকে, সো কোনো না কোনো সেকশনের মধ্যে ফিডিং ঠিক মতো হয় না, অথবা কাস্টিং ডার্টি থাকে। সো ultimately source of porosity formation are always there. So basically defect form করেই। এবং আরেকটা জিনিস হতে পারে, যদি solid feeding can reduce the internal tension sufficiently low, so internal porosity হবে না, কিন্তু সারফেস দেবে যাবে, যেটা আমরা কথা বলেছিলাম। Solution shrinkage may appear on the outside of the casting. So তিন ধরনের সিনারিও বললাম। একটা হলো, স্যার লাস্ট পয়েন্টটা ঠিক বুঝলাম না। বলছি। সো ফার্স্ট পয়েন্ট যেটা বলছি যে ওকে, ভিতরে কোনো গ্যাস ফর্মিং কোনো গ্যাসই নাই, অথবা ফিডিং সুন্দর হয়েছে, সো নো পরোসিটি ফর্ম। কিন্তু আমরা বলছি যে কমপ্লিকেটেড কাস্টিং যদি হয়, মোটা চিকন এই ধরনের সেকশন যদি থাকে, তাহলে পরে কোনো কোনো জোন অবশ্যই থাকবে যেখানে ফিডিং অ্যাপ্রোপ্রিয়েট হবে না, সো ডিফেক্টিভ ফর্ম। এটা এক নম্বর। আরেকটা হলো যে কাস্টিং লিকুইড যেটা আমরা ঢালছি, সেই লিকুইডটা ইউজুয়ালি ডার্টি যদি হয়, তাহলে পরোসিটি ক্যান ইজিলি ফর্ম। নেগেটিভ প্রেসার জোন ফর্ম করলে সাথে সাথে পরোসিটি ফর্ম করবে। সো পরোসিটি ফর্ম করার জন্য দুইটা সিনারিও এখানে বললাম। একটা হলো যে ফিডিং কোনো কোনো জায়গায় ঠিক মতো হচ্ছে না, অথবা লিকুইড ডার্টি, অথবা দুইটাই। সেই সমস্ত ক্ষেত্রে পরোসিটি ফর্ম করবে, ইন্টারনাল ক্যাভিটি ফর্ম করবে, ইন্টারনাল শিঙ্কেজ পরোসিটি ফর্ম করবে। আর যদি ইন্টারনালি পরোসিটি ডিফেক্ট ফর্ম করতে না পারে, তাহলে পরে নরমালি যেটা হয়, বিকজ অফ দ্য নেগেটিভ প্রেসার জোন, if the casting is relatively soft initial stage, temperature high, just solidify হয়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে বিকজ অফ দ্য shrinkage, নেগেটিভ প্রেসার সারফেস দেবে যাবে, সো ডিফেক্টটা ফর্ম ফ্রম দ্য সারফেস। সো এটা হলো সারফেস ডিফেক্টের কথা বলা হয়েছে, যে ভিতরে গ্যাস মানে ডিফেক্ট ফর্মিং কোনো এজেন্ট নাই, ঠিক আছে। সেই সমস্ত ক্ষেত্রে সারফেস দেবে যে নিয়ে ওই নেগেটিভ প্রেসারটাকে কভার করবে। সো দিস ইজ দ্য ফর্মেশন অফ সারফেস ড্যামেজ, শিঙ্কেজ পরোসিটি ফ্রম সারফেস, আর এটা হলো ইন্টারনাল শিঙ্কেজ ডিফেক্ট। জি স্যার, বুঝলাম। ওকে, এখন গ্রোথ অফ দ্য শিঙ্কেজ পরোসিটি। ইনিশিয়ালি জাস্ট ইমাজিন যে একটা সলিডের মধ্যে সারফেস থেকে কাস্টিং এ সলিডিফিকেশন হচ্ছে, ভিতরে নেগেটিভ প্রেসার ক্রিয়েট হচ্ছে। তো একটা পর্যায়ে যে নিয়ে ভিতরে লিকুইডটা ওই নেগেটিভ প্রেসারটা সহ্য করতে পারে না, তখন একদম এক্সপ্লোশনের মাধ্যমে একটা ডিফেক্ট ক্রিয়েট করে। এবং দেখা গেছে এক্সপেরিমেন্টালি এটা প্রমাণ হয়েছে যে কাস্টিং যদি বড় হয়, সো সাউন্ড বিকামস সো হিউজ, পিপল ক্যান ফিল যে ভিতরে একটা ডিফেক্ট ফর্ম করলো। সো এই ধরনের একটা এক্সপ্লোসিভ ইভেন্ট হয় যদি লিকুইডটা রিলেটিভলি সাউন্ড হয়। তার মানে আমরা বলেছি যদি কোনো ডিফেক্ট থাকে, সলিডিফিকেশন শিঙ্কেজ হওয়ার সাথে সাথেই ওখানে একটু নেগেটিভ প্রেসার একটা সাফিসিয়েন্ট হওয়ার সাথে সাথে ওখানে ডিফেক্ট ফর্ম করে। কিন্তু যদি এই ধরনের কোনো এজেন্ট না থাকে, নেগেটিভ প্রেসার ক্রিয়েট হচ্ছে, মোল্ড ইজ ভেরি রিজিড, সারফেস নিজে থেকে ডিপ করতে পারতেছে না, সেই সমস্ত ক্ষেত্রে নেগেটিভ প্রেসার ইজ সো হাই যে ওখানে একটা সাডেনলি একটা ক্র্যাক তৈরি হয়, সাডেনলি একটা ডিফেক্ট ফর্ম করে, এন্ড দ্যাট ইজ ক্যাটাস্ট্রফিক, এক্সপ্লোসিভ একটা ইভেন্টের মতো, বম্ব বাস্ট হচ্ছে সেই ধরনের একটা ইভেন্ট হয়, ঠিক আছে। সো আফটার দিস এক্সপ্লোসিভ স্টার্ট, একবার যদি ডিফেক্ট ফর্ম করে ফেলে, তারপরে সবকিছু গ্রোথ অফ দ্য ডিফেক্ট ইজ ভেরি লেজারলি টেকেন প্লেস। কেন একটু করে সলিডিফিকেশন হচ্ছে, সলিডিফিকেশন শিঙ্কেজ একটু হচ্ছে, কোরটা একটু বড় হচ্ছে, একটু সলিডিফিকেশন হচ্ছে, কোর একটু বড় হচ্ছে। সো আলটিমেটলি গ্রোথটা ভেরি লেজারলি টেকেন করে, এবং এটা কন্ট্রোল বাই রেট অফ সলিডিফিকেশন। সলিডিফিকেশন যে রেট হচ্ছে, গ্রোথটা ঠিক সেই রেট হচ্ছে, কিন্তু initially decrease of the porosity will be very fast এবং suddenly happen. Okay, so surface initiated pore যেটা আছে সেটা usually smoothly হয়,
ভিতরে ডিফেক্ট প্রেসার জোন তৈরি হচ্ছে, এবং প্রেসারে যদি সারফেসটা যদি সহ্য করতে না পারে, সারফেসটা আস্তে করে ডিপ করা শুরু করে, আস্তে আস্তে ডিপ করা শুরু করে, সারফেস কলাপস করা শুরু করে। আরেকটা হলো যদি পাইপ ফর্ম করে, তার মানে উপরে দুইটা ডিফেক্ট তিন ধরনের, একটা হলো ইন্টারনালি পরোসিটি ফর্ম করতেছে, আরেকটা সারফেস ডিপ করতেছে, আরেকটা হলো পাইপ, পার্টিকুলারলি ফর ইনগট কাস্টিং। তার মানে সারফেস কাস্টিং ইজ ওপেন টু অ্যাটমসফিয়ার। সেই সমস্ত ক্ষেত্রে তোমার শ্রিঙ্কেজে কেউ বাধা দিচ্ছে না, তোমার লিকুইড অবস্থায় আছে, সলিডিফিকেশন হচ্ছে ফ্রম দ্য সারফেস, মোল্ডের কথা যদি একটু পরে ছবি দেখবো, মোল্ড সারফেস থেকে সলিডিফিকেশন হচ্ছে এবং লিকুইড আস্তে আস্তে ডিপ করতেছে, লিকুইড আস্তে আস্তে ডিপ করতেছে এবং আলটিমেটলি এরকম সুন্দর একটা পাইপের মতো ফর্ম করে। এবং এখানে যেহেতু কেউ কোনো বাধা দিচ্ছে না, পাইপটা গ্র্যাজুয়ালি অ্যাজ সলিডিফিকেশন প্রসেস পাইপ তত বড় হচ্ছে আস্তে আস্তে। তো এই তিন ধরনের ডিফেক্ট ফর্ম করে এবং গ্রোথ ইউজুয়ালি সারফেস ইউনিটেড পোর্স গুলো লেজারলি হয়, পাইপ গুলো লেজারলি হয়, কিন্তু ভিতরে যেটা ফর্ম করে এটার ইনিশিয়েশন ইজ ভেরি ফাস্ট, সাডেনলি হয় এবং তারপরে গ্রোথটা স্লোলি হয়। তো এটা আমরা একটু আগে বললাম যে যদি এই ধরনের ইনগট কাস্টিং হয়, যেটা সারফেসটা ওপেন টু অ্যাটমসফিয়ার, তাহলে পরে সলিডিফিকেশন এই সাইড থেকে শুরু হচ্ছে, লিকুইড সারফেস আস্তে আস্তে ডিপ করছে এবং ইউজুয়ালি এই ধরনের একটা ক্যাভিটি ফর্ম করে, এটাকে বলে শ্রিঙ্কেজ পাইপ। ঠিক আছে, তো এটা ডিফেক্ট, বাট যেহেতু পাইপের মতো দেখতে, সেজন্য এটাকে বলে শ্রিঙ্কেজ পাইপ। শ্রিঙ্কেজ পাইপ সামটাইমস একটা থাকে, এটা সাধারণত স্কিন ফ্রিজিং এর বেলায় হয়, অর্থাৎ যাদের ন্যারো জোন অফ সলিডিফিকেশন, সেই সমস্ত ক্ষেত্রে একটা এই ধরনের হয়। অথবা যদি একটু অ্যালয় টাইপের হয়, ইম্পিউরিটি থাকে, তাহলে আমরা বলছি ডেনড্রাইটিক মোডে সলিডিফিকেশন হয়। এবং সেই সমস্ত ক্ষেত্রে এই শিঙ্কেজ ক্যাভিটিটা পাইপটা অনেকগুলো সেকেন্ডারি পাইপ থাকে, এটা হলো যদি প্রাইমারি পাইপ বলি, অল দিজ আর সেকেন্ডারি পাইপস, এবং হ্যাপেন্স টু বি অল দিজ আর কানেক্টেড। যদিও মনে হচ্ছে দূরে দূরে আছে, কিন্তু তুমি যদি ডাই পেনিট্রেন্ট টেস্ট করো, এখান থেকে ডাই থ্রো করো, তাহলে ডাই আলটিমেটলি এখানে যাবে। সো দেয়ার আর সামহাউ হেয়ারলাইন ক্র্যাকস অথবা এই ধরনের কিছু আছে, অল দিজ আর কানেক্টেড, বাট দিজ আর কল্ড সেকেন্ডারি পাইপ, দিজ কল্ড প্রাইমারি। সো এটা হলো ইনগটে বেলায় ফাইনাল ফর্ম অফ শিঙ্কেজ ক্যাভিটি। আর যদি ভিতরে ফর্ম করে, ভিতরে ফর্ম করলে পরে ক্যাভিটিটা অলওয়েজ অ্যাসিউম দ্য শেপ অফ দ্য কাস্টিং। কাস্টিং যে ধরনের শেপ হয়, সেই শেপের সাথে মোটামুটি দেখতে হয়। সো ইউজুয়ালি এই ধরনের প্রথম দিকে একটা বাবল ফর্ম করে, আস্তে আস্তে শিঙ্কেজ পাইপের মতো জেনারেট করে, এবং ডিফারেন্ট অ্যালয় কন্টেন্ট যদি হয়, তাহলে বিভিন্ন ধরনের ছোট ছোট সেকেন্ডারি পাইপ। আরেকটা হতে পারে এই যে এই ধরনের কাস্টিং এর বেলায় খেয়াল করো, সো দিস ইজ দ্য শিঙ্কেজ ক্যাভিটি, কাস্টিং এর মতো শেপ অ্যাসিউম করছে, কিন্তু এইখানে অনেকগুলো এই ধরনের হাবিজাবি দেখা যাচ্ছে। সো দিস আর নট শিঙ্কেজ ক্যাভিটি এট অল। আমরা বলছি শিঙ্কেজ ক্যাভিটি অবশ্যই কাস্টিং এর শেপের মতো অ্যাসিউম করবে। সো porosity have no relation to the casting geometry, cannot be shrinkage porosity. সো বেসিক্যালি এটা প্রবাবলি গ্যাস porosity বা অন্য কোনো কিছু এয়ার বাবল থেকে এটা ইনটেন্ট হয়েছে। অফসাইড ফিল্ম যদি থাকে, অফসাইড ফিল্মের ফাঁকে ফাঁকে গ্যাস বাবল গুলো আটকে যায়। সো এই দিস আর দ্য porosity defects initiated from bubbles or air or gas. কাস্টিং এর শেপের মতো যদি থাকে, দিয়ে দা শিঙ্কেজ ক্যাভিটি। Okay, so this is all about our first class, যেখানে আমরা in general মানে সলিডিফিকেশন সময় যে শিঙ্কেজ হয়, সেই শিঙ্কেজ বিহেভিয়ার নিয়ে আলাপ করলাম, এবং এখানে যে ফিডিং রুলস যেগুলো আছে, সেই ফিডিং রুলস নিয়ে আলাপ করলাম। ওকে, এনি কোয়েশ্চেন? স্যার 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 আমার আমার কোয়েশ্চেন ছিল একটা ইমেজে দেখা যাচ্ছে যে অ্যাটমসফিয়ারিক প্রেসার পাওয়ার জন্য একটা ব্লাইন্ড ফিডারকে পাংচার করে দেওয়া হচ্ছে, এবং এটা তার চেয়েও হাই একটা মেটাল কলামকে ফিট করছে, ওই ইমেজটা। আচ্ছা, ওখানে যেটা আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে একটা মাত্র ফিডার। স্যার স্ক্রিন শেয়ার করলে ভালো হয়। ওকে, স্ক্রিন শেয়ার করছি, ঠিক আছে। এটা তাই তো? জি স্যার, এটাই। তো এখানে আমরা বোঝাতে চাচ্ছি যে অ্যাটমসফিয়ারিক প্রেসারের ইনফ্লুয়েন্সটা, অর্থাৎ মেটাল হেড প্রেসার যেটা,
এইচ রো জি, ঠিক আছে, সেই এইচ রো জিটা যদি ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার হয়, অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি দেই, জাস্ট অ্যাটমসফিয়ারিক প্রেসারের কারণে কতটুকু লিকুইড সে উপরে উঠতে পারে। তো জাস্ট 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু এইচ রো জি, এটা যদি ক্যালকুলেট করো তাহলে পরে তুমি এই ধরনের একটা কিছু ভ্যালু পাবা ফর ডিফারেন্ট মেটাল, এইচ হাইট কতটুকু সে মুভ করতে পারে। তো এই প্রেসারের কারণে লিকুইড মেটাল ক্যান মুভ আপ টু দ্যাট মাচ। তো এই জন্য বলা হচ্ছে যে এই ব্লাইন্ড ফিডার ক্যান ওয়ার্ক বিউটিফুলি ওয়ার্ক, কিন্তু ব্লাইন্ড ফিডার ব্লাইন্ড হলে চলবে না। এটার মধ্যে একটা আমরা প্রেসার গ্রেডিয়েন্টটা মাস্ট বি মেনটেন। প্রেসার গ্রেডিয়েন্ট ওপেন ফিডারের মধ্যে প্রেসার গ্রেডিয়েন্ট মেনটেন করছি, কারণ অ্যাটমসফিয়ারিক প্রেসার সরাসরি এখানে কাজ করছে। সো তার যে মেটালের প্রেসার আছে তার সাথে অ্যাটমসফিয়ারিক প্রেসার এখানে কাজ করছে। তো এইখানে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা সেই জন্য দিতে হবে। অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি দেই তাহলে বিকজ অফ দ্যাট অ্যাটমসফিয়ারিক প্রেসার লিকুইড মেটাল ক্যান বি রেইজ টু অ্যাবাউট 1.3 মিটার অফ স্টিল। সো আমরা বলতে যাচ্ছি যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা দ্যাটস সো ইম্পর্টেন্ট, এবং ফিডিং এর সময় ইউজ অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ মোর ইম্পর্টেন্ট। কিন্তু স্যার এখন এখন যে ফিডারের মধ্যে যে পাংচার করা হলো মেটাল হেড প্রেসার কারণে ফিডারের এই পাংচার দিয়ে আবার মেটাল কি উপরে উঠে আসতে পারে? এখান দিয়ে জি স্যার, এখান দিয়ে জি স্যার। এখানে এখানে পাংচার মানে দিস ইজ নট এ হোল, এটা খেয়াল করো, এটা 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 কিন্তু একটা খালি জায়গা না। আমরা যেটা করেছি যখন এটা ডিজাইন করেছি, প্যাটার্ন দিয়ে যখন ডিজাইন করেছি, প্যাটার্ন দিয়ে ডিজাইন করার পরে এটা তো খালি জায়গা হয়ে গেল, পুরো কাস্টিং খালি জায়গা হ্যাঁ জি আমরা স্যার। সরিয়ে ফেলেছি। তখন আমরা যেটা করেছি এই সারফেস থেকে এইখানে একটা কি বলে এটাকে কোর ইনসার্ট করে দিয়েছি, ঠিক আছে, এইটা একটা কোর। সো এই যেটা খালি জায়গা ছিল, এটা স্যান্ড ছিল, আমরা এখানে একটা শক্ত একটা স্যান্ডের কোর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। সো এটা আরেকটু এক্সটেন্ড করলে ভালো, তো সেন্টার ইউজুয়ালি সেন্টার পর্যন্ত এক্সটেন্ড করা উচিত, কারণ ফিডারটা এখান থেকে সলিডিফিকেশন হতে থাকবে। তো সেন্টার পর্যন্ত যেন অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কাজ করে, সেজন্য এটা একদম সেন্টার পর্যন্ত ঢুকিয়ে দেওয়া উচিত। তো এই সেন্টার থেকে শুরু করে এত বড় একটা ফিডার, এত বড় একটা কোর স্যান্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যার ফলে এই স্যান্ড থেকে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা থ্রু দিস স্যান্ড এটা ভিতরে আসতে পারে, ঠিক আছে। সো মেটাল সলিডিফাই হচ্ছে এখান থেকে সলিডিফিকেশন শুরু হচ্ছে, তারপরেও যেন এইটার মাধ্যমে ভিতরে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কাজ করে, এবং বিকজ অফ দিস অ্যাটমসফিয়ারিক প্রেসার লিকুইড ক্যান গো ফ্রম হিয়ার, বিকজ এখানে প্রেসার কম, এখানে প্রেসার বেশি, এখানে প্রেসার কম, এখানে প্রেসার বেশি। সো এই প্রেসারের কারণে লিকুইড মেটাল ক্যান মুভ আপ, বুঝা গেছে। সো দিস ইজ নট ওপেন, যাতে করে তুমি লিকুইড ঢালছো এখান দিয়ে লিকুইড বেরিয়ে যাবে, সেই ধরনের কোনো তার মানে স্যার ব্যাপারটা হলো যে অ্যাটমসফিয়ারিক প্রেসার এই ফিডারের এই পয়েন্টটাতে কাজ করছে, কারণ স্যান্ডের ভেতরে কিছু পারমিএবিলিটি এটি রয়েছে, এবং এর কারণে এয়ার প্রেসারটা এখানে কাজ করতে পারছে, কিন্তু এদিক দিয়ে মেটাল প্রেসারাইজ হয়ে বেরিয়ে যাচ্ছে পারছে না, কারণ প্রবলি সারফেস টেনশনের ইফেক্ট। ব্যাপারটা কি এরকম? না না, এটা তুমি তোমার তো বেসিক্যালি এই স্যান্ড আর এই স্যান্ডের মধ্যে কোনো তফাৎ নেই, শুধু এই স্যান্ডটা একটু মোটা দানার স্যান্ড হয়, যাতে করে এখানে মোর এফেক্টিভলি এবং স্ট্রং একটা স্যান্ড হয়, যাতে করে ভিতরে বাতাস ঢুকতে পারে। কারণ এটা যদি না দিতাম তাহলে কি হতো, মনে করে এটা দেই নাই, ঠিক আছে, কিন্তু তারপরেও এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, তো আছে না, সারফেস অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কাজ করবে। হ্যাঁ, এই অ্যাটমসফিয়ারিক প্রেসার এখানে আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, সব জায়গায় আছে। সুতরাং ইনিশিয়াল স্টেজে অ্যাটমসফিয়ারিক প্রেসার এখানে কাজ করছে, সব জায়গায় কাজ করছে। কিন্তু এইটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যে যখন সলিডিফিকেশন শুরু হয়ে যাবে তখন সারফেস থেকে সলিডিফিকেশন হবে, কাস্টিং এর সারফেস থেকে হবে, এই ফিডারেরও সারফেস থেকে হবে। যখন ফিডার যে সারফেস থেকে শুরু হবে, ফিডারের ভিতরে লিকুইড থাকবে, তখন তো অ্যাটমসফিয়ারিক প্রেসার বন্ধ হয়ে গেল, তাই না? কারণ একটা সলিড স্কিন অলরেডি ফর্ম করে গেছে। জি স্যার, এই পয়েন্টটা বুঝলাম। সলিড স্কিন যেহেতু ফর্ম করে গেছে, তখন আর অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করছে না। অ্যাটমসফিয়ারিক প্রেসার সাথে কাজ করতে পারে, সেই জন্য এখানে আমি একটা কোর দিয়ে দিয়েছি আপ টু সেন্টার, যাতে করে এই কোরের ভিতর দিয়ে প্রেসারটা কাজ করে। ওকে, কিছুটা বুঝতে পারলাম, যদিও আমি এখন যতটুকু বুঝতে পেরেছি যে কিভাবে লো হাইট থেকে হায়ার হাইটে ফিট হচ্ছে, এটা আমাদের কাছে কিছুটা কাউন্টার ইনটুইটিভ। এটাকে স্যার ম্যাথমেটিক্স দিয়ে না করলে হয়তো বুঝতে পারবো। তুমি ম্যাথমেটিক্সে ক্যালকুলেট করো, এখানে প্রেসার, তো এখানে প্রেসার যেটা আছে সেই প্রেসারটা হলো অ্যাটমসফিয়ারিক প্রেসার, এবং এই প্রেসারের কারণে তুমি জাস্ট ফর দ্য টাইমিং ভুলে যাও যে এখানে কোনো মেটাল হিট প্রেসার আছে, জাস্ট অ্যাটমসফিয়ারিক প্রেসার, এবং এই প্রেসারের কারণে উপরে মুভ করছে। তো এখান থেকে কতটুকু হাইট মুভ করে তুমি ফর্মুলা বসিয়ে করো, পেয়ে যাবে।
ওকে, সো আমরা একটু ব্রেক নেই, 5 to 10 মিনিটস ব্রেক নেই। আরেকটা কোয়েশ্চেন ছিল, Yes, বলো। ওই যে বাবল ফর্ম হওয়ার মানে পোর নিউক্লিয়েট করার সময় ইনিশিয়ালি এক্সপ্লোসিভ নিউক্লিয়েশন হয়, বাট দেন দ্য রেট অফ গ্রোথ ইজ কন্ট্রোলড বাই দ্য সলিডিফিকেশন রেট, এই কথাটার মানেটা আরেকবার। আমরা যখন পোরোসিটি ফর্মেশনে একদম ইনিশিয়ালি যে একটা সিলিন্ড্রিক্যাল একটা শেপের কাস্টিং সলিউশন হচ্ছে, প্রথমে একটা স্কিন ফর্ম করেছে, তারপরে স্কিনটা ফর্ম করলে কি হয়, এই জন্য একটা কথা বলেছিলাম একদম প্রথম দিকে। আমরা বাইরে আমরা ওখানে যাই, তাহলে করে আরেকটু ক্লিয়ার হবে। এই যে এই ছবিটার কথা বলেছিলাম। তো এখানে আমরা বলেছিলাম যে ফার্স্টে একটা সলিড ফর্ম করেছে, এখন নেক্সট সলিডটা ফর্ম করতে গেলে পরে লেয়ারটা কি অবস্থা হয়। তো আমরা যেটা বলতেছি যে যখন সলিডিফিকেশন হওয়া শুরু হয়, সলিডিফিকেশন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে, সলিডিফিকেশনের জন্য ভিতরে লিকুইডের মধ্যে এই শ্রিঙ্কেজটা তাকে কম্প্রেস করতে হবে। এই সলিড যেটা হয়েছে, এই সলিডের শ্রিঙ্কেজটা কম্প্রেস করবে লিকুইডটা। এখন বাইরে থেকে কোনো লিকুইড আসতেছে না, তাহলে এইখানে যে একটা গ্যাপ ফর্ম করছে, নেগেটিভ প্রেসার জন্য কেন, নেগেটিভ প্রেসার কেন হচ্ছে? বিকজ লিকুইড ছিল 10 সিসি, সলিড হয়ে গেছে 7 সিসি, বাকি 3 সিসি কি হবে? এটা এটা কিভাবে কম্পেনসেট করবে? কারণ এটা তো একটা ভলিউম, এই ভলিউম ছিল 7 সিসি, তার মধ্যে 3 সিসি মানে একটা খালি মানে গ্যাপ তৈরি হচ্ছে। এই গ্যাপটা কোত্থেকে আসবে? এই গ্যাপটা হয় লিকুইড ওর ভিতরে ঢুকে নিয়ে গ্যাপটা বন্ধ করে দিবে, অথবা এখানে একটা গ্যাপ তৈরি হবে। তো লিকুইড এটা ভিতরে যেতে পারছে না, কারণ আমি এক্সট্রা লিকুইড দিতে পারতেছি না। তো হয় এই লিকুইডটা ওই জায়গায় যাবে, অথবা সারফেসটা নিচে দেবে যাবে, কারণ ওই 3 সিসি যে গ্যাপ তৈরি হচ্ছে, গ্যাপটা বন্ধ করতে হবে। সেই গ্যাপটা বন্ধ করার জন্য লিকুইড, ভিতরে লিকুইড সে নিজে এক্সপ্যান্ড করে গ্যাপটা কভার করবে, অথবা সারফেস দেবে যে কভার করবে। এন্ড এই দুইটা সিনারিওর এখন এমন অবস্থা হচ্ছে, ভিতরে প্রেসার তৈরি হচ্ছে, লিকুইডটা এক্সপ্যান্ড করে আর এটা কভার করতে পারতেছে না, সলিড এত শক্ত হয়ে গেছে নিজে দেবে যেতে পারছে না। তখন ওই ধরনের কেসে নেগেটিভ প্রেসার বিকাম সো হাই, লিকুইড এক্সপানশন করে এটা কভার করতে পারতেছে না, তখন সাডেনলি একটা ক্র্যাক অ্যাপিয়ার করে। কারণ খালি জায়গাটা এটা ভরতে হবে, খালি জায়গাটা হয় একটা খালি জায়গা হবে মানে একটা পরোসিটি ফর্ম করবে, সো পরোসিটি দিয়ে ওই নেগেটিভ প্রেসার জোনটাকে কভার করবে, অথবা লিকুইড এক্সপ্যান্ড করে এটা ভরে যাবে। লিকুইড এক্সপ্যান্ড করতে পারতেছে না, আর পারতেছে না, কারণ প্রেসার বিকাম সো হাই। সো লিকুইডটা ক্র্যাক করে ওখানে একটা গ্যাপ ফর্ম করবে, পরোসিটি ফর্ম করবে। এই যে ক্র্যাকিং অফ দ্য লিকুইড যেটা হয়, তার মানে ইনিশিয়াল পরোসিটি ফর্মেশন যেটা হয়, ইট ইজ ক্যাটাস্ট্রফিক, তার মানে সাডেনলি এই ক্র্যাকটা জেনারেট করে। আমরা কিন্তু এর কথা বলি নাই, যেখানে অলরেডি এক্সিস্টিং সারফেস আছে, হেটেরোজিনিয়াস নিউক্লিয়েশন অফ দ্য পরোসিটি, সেটা কথা বলি না, আমরা হোমোজিনিয়াস নিউক্লিয়েশনের কথা বলছি। হোমোজিনিয়াস নিউক্লিয়েশনের সময় এই সাডেনলি একটা নিউক্লিয়েট করে। এখন যখন নিউক্লিয়েশন হয়ে গেল, তখন গ্রোথ কিভাবে হবে? গ্রোথ তখন ডিপেন্ড করে ফার্দার সলিডিফিকেশনের উপরে। একটু সলিডিফিকেশন হচ্ছে, তার জন্য একটু রিকোয়ারমেন্ট হচ্ছে, ওই রিকোয়ারমেন্টের জন্য একটু ক্র্যাক জেনারেট করছে। একটু সলিডিফিকেশন হচ্ছে, তার জন্য সিঙ্কেজ যেটা হচ্ছে, তার জন্য একটু ক্যাভিটি বড় হচ্ছে। তো এইভাবে যত সিঙ্কেজ হচ্ছে ক্যাভিটি তত বড় হচ্ছে, যত সিঙ্কেজ হচ্ছে ক্যাভিটি বড় হচ্ছে। এই হলো সিনারিও। তার মানে নিউক্লিয়েশন ইজ ক্যাটাস্ট্রফিক, সাডেনলি অকার্স, কিন্তু গ্রোথ যেটা হয় সেটা লেজারলি অকার্স at the rate by which solution progress. ইয়েস স্যার, বুঝেছি। Okay, we can stop share. তাহলে আমরা রেকর্ড পজ না করে স্টপ করতে হবে। তাহলে আমরা পরে 10 মিনিট পরে আমরা আবার শুরু করব। এখন কয়টা বাজে? 10 মিনিট না, বেশি সময় যাবে না, 5 মিনিট।
আমরা স্ক্রিন শেয়ার দেই। ওকে, আমাদের এখনকার লেকচার যেটা সেটা হলো ফিডিং ক্যালকুলেশনস। উইল ট্রাই টু দ্য ফিডিং সিস্টেম। এটা কয়েকটা লেকচারে দুটো লেকচার দুটো লেকচার শেষ করব। আজকে আমাদের প্রথম লেকচার যেটা সেটা হলো অপটিমাইজিং সাইজ অফ দ্য ফিডার। Okay, so lecture objective would be the way of designing the optimum size of the feeder required to produce a sound custom. So this is our objective, and the lecture outcome data. At the end of the lecture, you'll be able to explain different rules of designing optimum feeder head, size of the feeder head কিরকম হবে. We'll be able to calculate modulus. Ultimately, আমরা একটা মেথড ইউজ করব যেটাকে বলে মডুলাস মেথড, এবং একটা ফিডারে মডুলাস বা একটা কাস্টিং এর মডুলাস কিভাবে ক্যালকুলেট করে ডিফারেন্ট জিওমেট্রি, সেটা আমরা শিখব, যে তোমরা এটা করতে পারবে। And then you'll be able to analyze influence of feeding criteria and casting shape on feeder shape. তার মানে ফিডিং ক্রাইটেরিয়া আছে একটা, এবং কাস্টিং শেপ বেসিক্যালি কিভাবে ফিডারকে কন্ট্রোল করে ফিডার শেপটাকে, সেটা আমরা দেখব। আরেকটা হলো ডিটারমাইন ফিডিং নেক। আমরা কাস্টিং এর সাথে ফিডার যদি প্লেস করি, কাস্টিং এর উপরে যদি প্লেস করি, তাহলে পরে এই যে জায়গাটা জয়েন্ট যেটাকে বলে ফিডার নেক, সো এই নেকটার ডিজাইনটা কিভাবে করব বা ডাইমেনশন কেমন হবে সেটা আমাদের তোমরা এটা করতে পারবে। সো দিস আর 4 লেকচার আউটকামস। সো আমরা যেটা দেখেছি যে ফিডার ডিজাইন করতে গেলে পরে 7 ফিডিং রুলস মাস্ট বি ওবেইড। এখানে যে দ্য 7 ফিডিং রুল একটু আগে আমরা শেষ করলাম। এখন এই ফিডিং রুলের মধ্যে প্রথমটা বাদে আমরা যদি ফিডার ইউজ করছি, সো 2 to 7 যে রুলস গুলো যেগুলো আছে, অল রুলস ইভেন্টস এভরি সিঙ্গেল মাস্ট বি ওবেইড। কোনো একটা রুল যদি ব্রেক করো তাহলে পরে ফিডিং এফেক্টিভলি হবে না, ইনএফেক্টিভ ফিডিং হবে অ্যান্ড ক্যাভিটি উইল রেজাল্টস। এবং আলটিমেটলি আমরা কাস্টিং যদি চেক করে দেখি, কোনো না কোনো পোরোসিটি ভিতরে থাকে, কেসিং কেস ক্যাভিটি থাকেই। তার মানে এটাই আমরা কনক্লুশন দিতে পারি যে আসলে ফিডিং ডিজাইন ঠিক মতো হচ্ছে না। সো ফিডিং ডিজাইন ইজ নট স্ট্রেট ফরওয়ার্ড, লিটল বিট কমপ্লিকেটেড, যার কারণেই আমরা 1 নম্বর উত্তর দিয়েছিলাম যে যেহেতু ফিডিং ডিজাইন ইজ ডিফিকাল্ট, সো চেষ্টা করো ফিডার না দেওয়া। ওকে, সো অপটিমাম ফিডার সাইজ ইজ বার্ডেন উইথ কমপ্লিকেশনস। 1 নম্বর, যদি রংলি ডিজাইন করো তাহলে নাম্বার 1% ডিল কমে গেছে, এটা বানাইতে সময় কষ্ট লাগবে এবং কেটে ফেলতেও কষ্ট লাগবে। সো বেসিক্যালি it will be less economical, at the same time less damaging. Casting can be damaged as well, so strongly recommended to think twice. Feeder and the casting should be considered an integral system. তার মানে যেহেতু লিকুইডটা দুইটা জায়গায় ফিল করছে, সুতরাং সলিডিফিকেশন বিহেভিয়ার এবং ফিডিং রিকোয়ারমেন্ট সব কিছু দুইটা একসাথে চিন্তা করতে হবে, কারণ এই কাস্টিং ক্যানট বি মেড সাউন্ড উইদাউট অ্যাডভোকেটিং ফিড মেটাল। সো ফিডার এবং কাস্টিংকে একটা এন্টিটি ধরে চিন্তা করতে হবে। সো তুমি যতই চিন্তা করো না কেন, অন্যদিকে যতই চিন্তা করো না কেন, যদি ফিডিং ডিজাইন ঠিক মতো না হয় তাহলে কাস্টিং ঠিক হবে না। এখন তোমার মনে হতে পারে যে ভলিউম চেঞ্জ যেটা আলটিমেটলি হচ্ছে, কাস্টিং এর ভলিউম চেঞ্জ মেটাল ওয়াইজ যে ভলিউম চেঞ্জ গুলো হয়, অনলি 7% ভলিউম চেঞ্জ, এখানে আরো কম। আয়রনের বেলায় অনলি 3% ভলিউম চেঞ্জ, সো প্রবাবলি ফিডার লাগবে না। তো এবং রিজার্ভার যেটা লাগবে সেটা হলো ছোট্ট একটা রিজার্ভার লাগবে, নট সো, বিকজ ফিডার ডিজাইন করতে গেলে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট আছে, দুইটা রিকোয়ারমেন্ট পার্টিকুলারলি মাস্ট বি মেইনটেইন। এক নম্বর হলো ফিডার যাতে দেরিতে সলিডিফাই হয়, এবং আরেকটা বলা হচ্ছিল ফিডার যেন সাফিসিয়েন্ট লিকুইড মেটাল প্রোভাইড করতে পারে। সো এই দুইটা জিনিস অবশ্যই চিন্তা করতে হবে, তুমি যত ছোট ফিডারের কথাই মনে করো না কেন। সো কনসিকুয়েন্টলি দেয়ার আর মেনি রুলস ফিডার ডিজাইন করতে গেলে পরে, এবং মেনি রুলস এর মধ্যে এবং ডিজাইনের মধ্যেও অনেকগুলো ফ্যাক্টর ডিজাইনের মধ্যে চলে আসে। তার মধ্যে কয়েকটা এখানে উল্লেখ করা হয়েছে, যে একটা হলো ফিডার সাইজ এন্ড শেপ, ফিডার কত বড় হবে, ফিডার শেপ কেমন হবে, দ্যাট ইজ ভাইটাল। 2 নম্বর হবে ফিডার তোমার কয়টা লাগবে। আমরা বলেছিলাম যে একটা ফিডার একটা সার্টেন ডিসটেন্স পর্যন্ত ফিট করতে পারে, একটা সার্টেন ডিসটেন্স পর্যন্ত যদি ফিট করতে পারে তাহলে কতটুকু ডিসটেন্স পর্যন্ত ফিট করতে পারবে,
আমার কাস্টিং কত বড়, তাহলে কয়টা ফিডার আমাকে দিতে হবে এবং প্রত্যেকটা ফিডারের সাইজ ডাইমেনশন কেমন হবে, লোকেশন অফ দ্য ফিডার, কোন জায়গায় ফিডার প্লেস করা উচিত, এল জাংশনে করব নাকি টপে একটি জাংশন করব নাকি একটা এক্সটেনশন দেব নাকি ব্লাইন্ড ফিডার করব। সো ফিডার কানেকশন অফ দ্য কাস্টিং that would also consider increasing the efficiency of feeder and special consideration joining sections. এই দুটা additional added problems, সেটা হলো ফিডিং এফিসিয়েন্সি আমরা সামহাউ যদি কোনোভাবে বাড়ানো যায়, অর্থাৎ আমরা যদি একটা চাঙ্কি শেপে ফিডার লাগে, একটা কাস্টিং যতটুকু তার চেয়ে ফিডার বড় হয়ে যাচ্ছে, বা কাস্টিং এর যে জায়গায় ফিডার প্লেস করব তার চেয়ে বড় ডাইমেনশনে কাস্টিং হয়ে ফিডার হয়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কি করে ফিডারকে ছোট করা যায় এবং আর দেয়ার এনি মেথডস অ্যাভেলেবল টু রেইজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য ফিডার সো দ্যাট উই ক্যান মিনিমাইজ দ্য ডাইমেনশন অফ দ্য ফিডার, সেটা একটা চিন্তা করার ব্যাপার আছে। আরেকটা হলো জয়েন্ট যদি হয়, জাংশন যদি হয়, তাহলে পরে হাউ টু ওভারকাম দিস জাংশন প্রবলেম। সো দিস আর 6 কি ক্রাইটেরিয়া যেটা আমাদেরকে চিন্তা করতে হবে এবং গ্র্যাজুয়ালি আমরা এই কয়েকটা ক্রাইটেরিয়া দেখবো। আজকে আমরা শুধু নাম্বার 1টা আমরা আলাপ করব। সো অপটিমাম সাইজ অফ দ্য ফিডার চিন্তা করতে গেলে পরে আমাদের দুইটা কি ক্রাইটেরিয়া একটু আগে বললাম অবশ্যই করতে হবে। একটা হলো ফিডিং টাইম, ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, আর একটা হলো ফিড ভলিউম ক্রাইটেরিয়া। ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া বলে কাস্টিং চেয়ে ফিডার বেস্ট ডিফাইন হইতে হবে, আর ফিড ভলিউম ক্রাইটেরিয়া বলছে অবশ্যই এই দুইটাকেই ফুলফিল করতে হবে, একটা ফুলফিল করলে চলবে না, দুটাকেই ফুলফিল করতে হবে। কোন কোন ক্ষেত্রে দেখা যায় যদি ইন্ডিভিজুয়াল কেসে দেখা যায় যে একটা আরেকটার চেয়ে মোর ডমিনেটিং হয়, হয়তো ফিজিং টাইম ক্রাইটেরিয়া মোর ডমিনেটিং, হয়তো ভলিউম ক্রাইটেরিয়া মোর ডমিনেটিং, এই ধরনের সিনারিও হতে পারে। তখন আমরা দেখবো এটা কি জানি কখন হয়। সো একটা স্পেশাল একটা সিনারিও আমরা একটু সেফ সাইডে থাকি, যদি হেড সাইজ গভর্ন বাই দ্য ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া। ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া মানে হলো যে ফিডার সবার সাথে দিতে হবে, তখন ব্যাপারটা যেটা দাঁড়ায় যে আমাদের ফিডার ক্যালকুলেশন না করলেও চলে, আমাদের শুধু ইস্যু করতে হবে ডিরেকশনাল সলিডিফিকেশন। ডিরেকশনাল সলিডিফিকেশন আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা বলবো ফিডার সেফ সাইডে আছে। তার মানে কি ওই সার্কেল তৈরি করতে করতে যাবো আমরা, কাস্টিং থেকে সার্কেল যদি ফিডারে জানি সবচেয়ে বড় হয়, তাহলে পরে আমরা মোটামুটি সেফ সাইডে আছি। সো ক্রিটিক্যাল হিসাবপত্র না করলে পরেও চলবে। ওকে, ফিডার সাইজ হিসাব করার জন্য প্রথম যে মেথডটা সেটা হলো কেইনস মেথড। কেইনস একজন সায়েন্টিস্ট, তিনি এক্সপেরিমেন্টাল কয়েকটা রেজাল্ট স্টাডি করলেন, স্টাডি করে সে তার নিজের একটা ফর্মুলা দিয়েছে। এক্সপেরিমেন্টাল সে অবজারভেশন যেটা ছিল সেটা বলতেছে যে যদি সিলিন্ড্রিক্যাল কাস্টিং হয় এবং তার উপরে যদি একটা ফিডার বসাই, তাহলে দেখা যাচ্ছে ফিডার এত বড় যে অ্যাটলিস্ট কাস্টিং এর ডাইমেনশন হয়। আরেকটা দেখা প্লেট কাস্টিং যদি করি, প্লেট কাস্টিং করলে পরে তাইলে পরে ফিডারের সাইজ অনেক ছোট হইলেও চলে। কেন অনেক ছোট হলে চলে? বিকজ প্লেট তাড়াতাড়ি সলিডিফাই হয়। প্লেট যেহেতু তাড়াতাড়ি সলিডিফাই হয় তখন ফিডার সাইজ ক্যান বি রিডিউসড। So a plate casting of the same volume but thickness smaller than the diameter of the cylinder need not require a feeder of the same volume. So plate casting এবারে thickness যদি ছোট হয় তাহলে পরে আমরা ফিডারের সাইজ ছোট করতে পারি। সো এই অবজারভেশন থেকে তার একটা সে কনক্লুশন দিল যে AV রেশিও যেটা আছে সেই AV রেশিওটা প্রবাবলি দ্য ডিসাইডিং ফ্যাক্টর। So AV ratio of the feeder can be related to the AV ratio of the casting. So এখান থেকে সে একটা ফর্মুলা ডিরাইভ করলো, সেই ফর্মুলা হলো x = a by y minus b plus c. x হলো ফ্রিজিং রেশিও or relative freezing time, a by b ratio of casting divided by a by b ratio of the feeder. y যেটা বলেছে সেটা হলো ভলিউম রেশিও of feeder and casting. এখানে খেয়াল করো, এটা হলো মডুলাস রেশিও অফ ফিডার এন্ড কাস্টিং। ঠিক আছে, মডুলাস মানে কি ভি বাই এ রেশিও। সো ভি বাই এ অফ ফিডার যদি উপরে বসাই, এ ভি করা হয়েছে যার ফলে কাস্টিং উপরে চলে আসছে। বেসিক্যালি দুইটা মডুলাসের রেশিও। সো ফ্রিজিং টাইম যেহেতু মডুলাসের থেকে আসছে, আর এ বি সি যেটা ডিফারেন্ট কাইন্ড অফ কনস্ট্যান্টস। ওকে, সো এটা এই ধরনের একটা ফর্মুলা দিয়ে সে এই ধরনের একটা গ্রাফ প্লট করেছে। গ্রাফের নিচে হলো ফ্রিজিং রেশিও, A by B ratio of casting, A by B ratio of feeder, এখানে রাইজার কথা উল্লেখ করেছে, আর এদিকে হলো ফিডার ভলিউম বাই ফিডার কাস্টিং। এখন এই লাইনের নিচে হলো আনসাউন্ড কাস্টিং, এই পাশে হলো সাউন্ড কাস্টিং। এই ডায়াগ্রামটা
দেওয়া হয়েছে অনলি ফর স্টিল। সো এখানে যে ভ্যালু এ বি সি যেটা আছে সেটা স্টিলের জন্য এখানে বলা হয়েছে, অন্য ম্যাটেরিয়ালের জন্য অন্য এই প্যারামিটার গুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখন এখান থেকে তাহলে কনক্লুশন কি দাঁড়াচ্ছে, এই যেটা অলমোস্ট ইনফিনিটিতে চলে গেল সেটা 1.1 এর কাছাকাছি। সো রাফলি যদি আমি 1 ধরি, 1 যেটা আছে, সো ফর আইডেন্টিক্যাল ফ্রিজিং রেট, আইডেন্টিক্যাল ফ্রিজিং রেট মানে সারফেস এরিয়া বাই ভলিউম রেশিও আর কাস্টিং এন্ড রাইজার যদি সমান হয়, তার মানে 1 হয়, তাহলে পরে ফিডার ভলিউম রিকোয়ারমেন্ট বিকাম ইনফাইনাইট। তার মানে ফিডার রিকোয়ারমেন্ট অনেক বড় লাগবে, কাস্টিং কখনোই সাউন্ড হবে না। ঠিক আছে, তো দুইটার ফ্রিজিং রেশিও যদি সেম হয়, কাস্টিং উইল নট বি পারফেক্ট। When casting freezes increasingly rapidly, এখন এইখানে আর যদি এদিকের কথা চিন্তা করি, এদিকে মানে কি, এদিকে তাহলে কি হচ্ছে, সারফেস এরিয়া অফ ভলিউম রেশিও অফ কাস্টিং, সারফেস ভলিউম রেশিও অফ রাইজার। সো কাস্টিং যদি রাইজারের চেয়ে অনেক ফাস্টার রেটে সলিডিফাই হয়, কাস্টিং যদি অনেক ফাস্টার রেটে সলিডিফাই হয়, তাহলে পরে ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, এটা হলো ভলিউম ক্রাইটেরিয়া, ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া বিকামস ইমম্যাটেরিয়াল বিকজ এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে আলটিমেটলি। সো ফ্ল্যাট যদি হয়ে যায় তাহলে পরে এখানে তোমার ফ্রিজিং রেশিও যত বড়ই হোক না কেন, ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া যতই চেঞ্জ হোক না কেন, তোমার সাউন্ড কাস্টিং উইল বি ভলিউম ক্রাইটেরিয়া দিয়ে ডিমান্ড করবে। সো তখন ভলিউম ক্রাইটেরিয়া বিকাম ডমিনেটিং। সো এই সাইডে যেটা দাঁড়াচ্ছে, ফ্রিজিং রেশিও যদি লার্জার থাকে তাহলে পরে ভলিউম ক্রাইটেরিয়া ডমিনেটিং হয়, ফ্রিজিং রেশিও যদি স্মলার থাকে, একের চেয়ে ছোট থাকে বা একের কাছাকাছি থাকে, তখন ভলিউম ক্রাইটেরিয়া ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া বিকাম ডমিনেটিং। সো এটা হলো একটা মোটামুটি বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্রিজিং প্রিন্সিপাল। এই দুইটা আমাদের দুইটা প্রিন্সিপাল যেটা আছে, একটা ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, একটা ভলিউম ক্রাইটেরিয়া, এই দুইটার মধ্যে কোনটা মোর ডমিনেটিং, কোন সময়ে এবং কখন দুইটা একসাথে কনসিডার করতে হবে। সো ইউজুয়ালি ফায়ার এরর দিয়ে এটা আলটিমেটলি করা হয়, এবং নেচার অফ শেপ অফ শ্রিঙ্কেজ ক্যাভিটি জেনারেটেড ফিডার্স অ্যাফেক্ট ফিডার সাইজ। সো আরেকটা কথা হলো, আমরা যেহেতু ফিডারের ভিতরে যে ডিফেক্টটা ফর্ম করে সেটা ডিপেন্ডস অন কাস্টিং জিওমেট্রি। সো আলটিমেটলি ফিডারের সাইজটাও টু সাম এক্সটেন্ট কাস্টিং জিওমেট্রির সাথে ডিপেন্ড করে। সামটাইমস এখানে যে ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলাটাকে আমরা চেঞ্জ করতে পারি যদি আমরা অন্য কোনো মেথড অ্যাপ্লাই করি। ফর এক্সাম্পল এক্সোথার্মিক স্টিম যদি আমরা ইউজ করি, অর্থাৎ ফিডারটাকে আমরা আর্টিফিশিয়ালিতে লম্বা সময় ধরে ধরে রাখছি, লিকুইড বেশি সময় ধরে থাকছে, তার মানে এফিসিয়েন্সি অফ ফিডার বেড়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারি এবং কাস্টিংটাকে, এই লাইনটাকে আরো নিচের দিকে নিয়ে যেতে পারি, সাউন্ড কাস্টিংটার প্রেফারেন্স বেড়ে যেতে পারে। সো দিস ইজ দ্য কেইনস মেথড। সো কেইনস মেথডটা আসছে হলো ফ্রিজিং টাইমের সাথে একটা ভলিউম ক্রাইটেরিয়ার একটা রিলেটিভ স্টাডি করা হলো। বিশপস মেথডটা সেম মেথড, এখানে শুধু সে ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, ফ্রিজিং রেশিওটাকে রিপ্লেস করেছে একটা অ্যাসপেক্ট রেশিও টাইপের দিয়ে, এটাকে বলা হচ্ছে শেপ ফ্যাক্টর। এস লেন্থ এবং উইডথের যোগফলকে থিকনেস দিয়ে ভাগ করে শেপ ফ্যাক্টর, তো সাম ডিগ্রি অফ অ্যাসপেক্ট রেশিও টাইপের কিছু একটা। সো এখানেও মোটামুটি সেম কনক্লুশন, যদি আমরা এই অ্যাসপেক্ট রেশিও বা শেপ ফ্যাক্টরটা যদি বড় হয়, শেপ ফ্যাক্টর কখন বড় হবে, থিকনেস যদি ছোট হয়, তার মানে থিন সেকশন কাস্টিং। থিন সেকশন কাস্টিং এর বেলায় তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা রাইজার ভলিউম এবং কাস্টিং ভলিউম ডমিনেটিং হয়। সো এখানে সেটাই বলা হচ্ছে, উইথ ইনক্রিজিং ভ্যালু অফ এস থিন কাস্টিং the feeder dimensions towards the limiting level at which the controlling influence is no longer the shape factor but the volume of the feeder lobe। তার মানে যত এদিকে যাবে তখন শেপ ফ্যাক্টর আর ডমিনেটিং হয় না, তখন ডমিনেটিং হয় হলো ভলিউম ক্রাইটেরিয়া। এবং এই সমস্ত ক্ষেত্রে আরেকটা বেনিফিট যেটা হচ্ছে যে ফিডার হেডের জিওমেট্রি ক্যালকুলেট করার কোনো প্রয়োজন পড়ে না, ভেরি সিম্পল ওয়েতে করা হয়। তুমি কাস্টিং এর শেপ ফ্যাক্টর ক্যালকুলেট করবা, ডিটারমিন দ্য শেপ ফ্যাক্টর অফ কাস্টিং, এন্ড দেন এখান থেকে মনে করো যদি শেপ ফ্যাক্টর 20 হয়, তোমার এর উপরে সাউন্ড কাস্টিং, সো তুমি মনে করো তুমি এটাই ধরলা, সো অথবা এখানে 0.3, সো অ্যাপ্রক্সিমেটলি রাইজার ভলিউম কাস্টিং ভলিউমের রেশিও হলো 0.3, আর কাস্টিং এর ভলিউম তুমি যদি ক্যালকুলেট করতে পারো, ইউ ক্যান ক্যালকুলেট দ্য রাইজার ভলিউম। এবং বিভিন্ন ধরনের চার্ট অ্যাভেলেবল আছে ফর পার্টিকুলার রাইজার ভলিউম,
কি ধরনের শেপে রাইজার ইউজ করা যেতে পারে। সো রাইজার ডাইমেনশন ইজ ডি বাই এইচ, যেটা আছে ডি বাই এস ফর ডিফারেন্ট ভলিউম, একটা আলাদা চার্ট অ্যাভেলেবল আছে। সো ওই চার্টের মাধ্যমে তুমি জাস্ট যে কোনো একটা ডি বাই ভলিউম সিলেক্ট করতে পারো। সো ফর পার্টিকুলার ভলিউম অফ দ্য ফিডার you can select different size of feeder. So exactly feeder head geometry calculate করে বের করার দরকার পড়ে না। So relatively simple using this Bishop's method. আরেকটা মেথড আছে উডাওয়ার্স মেথড। ইউজুয়ালি এটাকে মডার্ন মেথড বলে, বিকজ নর্মালি এখনকার দুনিয়ায় আমরা এই মডুলাস মেথডে সবকিছু ক্যালকুলেট করি, এবং আমরাও ফিডার যখন ডিজাইন করব তখন আমরা মডুলাস মেথড ইউজ করব, এবং এটা বেসড অন শরেনহফ রুল। শরেনহফ মনে আছে, শরেনহফের মধ্যে বলা হচ্ছে যে সলিউশন টাইম ইজ প্রপোর্শনাল টু মডুলাস অফ দ্য কাস্টিং অর ফিডার, যাই করি না কেন। সো আমরা যেটা করব সেটা হলো ডিটারমিন দ্য কুলিং মডুলাস অফ দ্য কাস্টিং। So V by A ratio, কুলিং সারফেস এরিয়া, তারপরে ফিডারের আমরা সিলেক্ট করব যে মডুলাস যেটা আছে সেই মডুলাসের 1.2 টাইমস। একদম আমাদের প্রথম রুল, সেকেন্ড রুল যেটা ছিল, সেকেন্ড রুল ছিল ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়ার মধ্যে MF is equal to 1.2 times M of casting. So this is our general requirement. So এইটা হিসাবে আমরা মডুলাস মেথডে করব। 1.2 টাইমস যদিও বলা হয়েছে, কিন্তু আমরা এটাকে রিডিউস করতে পারি যদি আমরা বিভিন্ন ধরনের অ্যাডিশনাল জিনিস ইউজ করি। এক্সোডার্মিক ম্যাটেরিয়াল দিয়ে ফিডারকে লম্বা সময় ধরে রাখলাম, যে জায়গা চিকন সেই জায়গাটাকে চিল দিয়ে, সরি যে জায়গা মোটা সেখানে চিল দিয়ে আমরা ওটাকে তাড়াতাড়ি সলিডিফাই করার ব্যবস্থা করলাম, চিকন জায়গায় প্যাডিং দিয়ে ওটাকে বেশি সময় ধরে রাখার ব্যবস্থা করলাম। তো এইভাবে আমরা ফিডারের জিওমেট্রিকে, ফিডার রিকোয়ারমেন্টটাকে আমরা কমিয়ে ফেলতে পারি। কিন্তু তারপরেও খেয়াল করতে হবে যে যদিও আমরা ফিডার হিট চিকন কাস্টিং এর বেলা আমরা বলছি যে মানে কি রেটে সলিডিফাই হয় সেটা ইম্পর্টেন্ট না, ভলিউমটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের আলটিমেটলি দুটো জিনিসই মানে চেক দুইটা ম্যাথডই আমাদের করতে হবে। সো চেকিং করার জন্য আমরা দুটা রিকোয়ারমেন্টই করতে হবে, এবং দুটা রিকোয়ারমেন্টের মধ্যে কম্পেয়ার করে যেটা সবচেয়ে বড় সেটা আমাদের সিলেক্ট করতে হবে। ওকে, সো মডুলাস ডিটারমিনেশনের জন্য আমরা বলছি মডুলাস হলো ভি বাই এ রেশিও। তো কতগুলো সিম্পল শেপ, স্ট্যান্ডার্ড শেপ যেগুলো আছে সেই শেপের অলরেডি মডুলাস বের করে দেওয়া আছে, জাস্ট ইউ ক্যান সিম্পলি ইউজ ইট রাদার দ্যান ক্যালকুলেটিং ইট। সো স্ফিয়ারের জন্য মডুলাস হলো ভি বাই এ রেশিও হলো টি বাই 6, অথবা টি হলো ডায়ামিটার যদি হয় ডি বাই 6। সিলিন্ড্রিক্যাল যদি এইচ বাই ডি সমান হয় তার জন্য ডি বাই 6 বা টি বাই 6 যাই বলো। তো এই ধরনের কমন শেপের জন্য কিছু ফর্মুলা দেওয়া আছে। সো ইউ ক্যান মেমোরাইজ দেম এন্ড ইউজ দেম অ্যাপ্রোপ্রিয়েটলি। যদি মেমোরাইজ করতে না পারো তোমাকে তাহলে ভলিউম এবং এরিয়া বের করে তারপরে রেশিও করতে হবে। These are the sub common shape অথবা স্ট্যান্ডার্ড শেপের মডুলাস অলরেডি গিভেন। অন দ্য আদার হ্যান্ড, যদি কাস্টিং কমপ্লেক্স হয়, কাস্টিং যদি কমপ্লেক্স হয় তাহলে পরে কমপ্লেক্স কাস্টিং গুলোকে স্ট্যান্ডার্ড শেপে ভাগ করে তারপরে তার মডুলাস বের করতে পারো। সো এটা একটা ওয়ে। ফর এক্সাম্পল এখানে যেটা করেছে, এখানে ধরনের এল শেপের একটা কাস্টিং ছিল, সেটাকে স্ট্যান্ডার্ড শেপ এটা ধরে নিয়ে, সো একটা দুইটা তিনটা, অথবা আমি এখানে ভাগ করতে পারতাম, এখানে করে এরকম একটা রেক্টেঙ্গল আর এখানে একটা। সো কাস্টিং সেকশনকে ভাগ করে করে আমরা মডুলাস করতে পারি। যদি আরো কমপ্লেক্স শেপের যদি হয় তাহলে পরে নরমালি যেটা করা হয় যে ক্রস সেকশনাল এরিয়াকে পেরিমিটার দিয়ে ভাগ করলে মডুলাস পাওয়া যায়। সো একটা রেক্টেঙ্গল শেপ যদি হয়, ক্রস সেকশনাল এরিয়া a ইনটু b আর পেরিমিটার হলো a বাই b টুয়াইস। যদি ডাইরেক্টলি নন কুলিং সারফেস থাকে তাহলে পরে এই নন কুলিং সারফেসটা এক্সক্লুড করতে হবে। আপাতত এটা দেখো, পরের স্লাইডে আমরা এটা এক্সপ্লেন করব। সো তাহলে আমাদের অরিজিনাল ফর্মুলাটা হলো ক্রস সেকশনাল এরিয়া ডিভাইডেড বাই পেরিমিটার। এখন এই পেরিমিটারের মধ্যে এগুলো সব ডাইমেনশন, মিলিমিটার হলো ইউনিট, সেই ডাইমেনশনটা বাদ দিতে হবে যে ডাইমেনশনটা কমন সারফেস। ঠিক আছে, তো এখানে আমরা এক্সাম্পল দেখাই। সো এই ধরনের একটা কাস্টিং এর মধ্যে হেভি ট্রাক হুইল, ওয়েট হলো 68 কেজি, এবং ভেরি হাই স্ক্র্যাপ রেট বিকজ অফ দ্য শ্রিঙ্কেজ ডিফেক্ট ইন সেগমেন্ট ফ্রি। সো এই সমস্ত জায়গায় কাস্টিং ডিফেক্ট ফর্ম করে, যার কারণে এই কাস্টিং গুলো অনেক ওয়েস্টেজ হয়। সো
সো তাহলে পরে এই ধরনের একটা সেকশন, এটা এটা একই ধরনের। তো এই সেকশনের মডুলাস কি করে আমরা ক্যালকুলেট করব? ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা করেছি, এইটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। সো দিস ওয়ান, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এই প্রত্যেকটা সেকশনের ইন্ডিভিজুয়ালি আমরা মডুলাস ক্যালকুলেট করেছি। ঠিক আছে, তো এটা মডুলাস কিভাবে ক্যালকুলেট করলাম? সো এখানে হলো এরিয়া, এরিয়া হলো জাস্ট মোটামুটি খেয়াল করো সবগুলো মোটামুটি এভারেজ। তো এটা হলো 5, এখানে যদিও কম আছে আমরা ইগনোর করেছি, এটা 5 ই ধরেছি। সো 5, আর এটা হলো উইথ 2.5, আর পেরিমিটার হলো দুইটা 2.5 আর দুইটা 5। সো 2 × 5 + 2.5, বাদ দিয়েছি একটা, সেটা হলো এই সারফেসটা এই দুইটার জন্য কমন, সেই জন্য এই সারফেসটা বাদ দিতে হয়েছে। সো 2.5 একটা বাদ দিয়েছি। ঠিক আছে, এটা ক্যালকুলেট করার সময় তাহলে উপরে এরিয়া হলো 5 × 3, আর নিচে আসতেছে 5 + 3 ডাবল, 5 + 3 ডাবল, আর এইটা কমন সারফেস, এটাও কমন সারফেস, সো দুইটা 3 বাদ দিয়ে। ঠিক আছে, তো এইভাবে আমরা সেকশনের জন্য মডুলাস ক্যালকুলেট করব, এবং মডুলাস ক্যালকুলেট করে এখন কাস্টিং এর মডুলাস কোনটা হবে? আমরা অনেকগুলো সেকশনের মডুলাস পেলাম, এখন কাস্টিং এর মডুলাস যেটা ধরবো সেটা হলো সিগনিফিকেন্ট মডুলাস। যেটা সিগনিফিকেন্ট মডুলাস মানে যেটা সবচেয়ে বড়, কারণ ওই জায়গাটার মধ্যে ক্যাভিটি ফর্ম করবে। যে জায়গাটা সবচেয়ে বড়, যে সেকশনটা কাস্টিং এর সবচেয়ে বড়, সেই সেকশনের মধ্যে ক্যাভিটি ফর্ম করবে, সুতরাং ওইটার মডুলাসটা আমাকে কনসিডার করতে হবে। সো সিগনিফিকেন্ট মডুলাস হলো 1.8, যেটা এই জায়গাটা। এটা ক্যালকুলেট করি নাই কারণ এটা একইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। সো এটা সবচেয়ে বড়, 3তেই আমরা দেখেছি যে 3তেই ক্যাভিটিটা ফর্ম করে এই জয়েন্টের মধ্যে। সো দিস ইজ হাউ মডুলাস ক্যান বি ক্যালকুলেটেড। দেন এক পয়েন্ট হলো ইনফ্লুয়েন্স অফ ফিডিং ক্রাইটেরিয়া এন্ড কাস্টিং শেপ। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া হচ্ছে টেবিল ফর্মে। constant volume একটা 1000 cc কাস্টিং, ডিফারেন্ট ভলিউম ডিফারেন্ট শেপের যদি করি, তাহলে স্ফেয়ার আর ফ্রিজিং টাইম হলো 9। সো স্ফেয়ারটা সবচেয়ে দেরিতে সলিডিফাই হয়, প্লেট সবচেয়ে ফাস্টার রেটে সলিডিফাই হয়। তাহলে পরে ফিডারের শেপটা কেমন হওয়া উচিত? আমরা একটা কাস্টিং এর উপর একটা প্লেট শেপের ফিডার দিব, নাকি একটা স্ফেরিক্যাল শেপের Spherical. ফিডার দিব? obviously spherical because সে সবচেয়ে দেরিতে সলিডিফাই হয়। তো এখানে দুইটার মধ্যে এখানে একটা গিভেন মডুলাসে চিন্তা করে মোটামুটি সেম কনক্লুশন, আর এখানে হলো জাস্ট একটা কনস্ট্যান্ট ভলিউম যদি হিসাব করি, দুইটা ক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে স্ফিয়ার সাধারণত সবচেয়ে দেরিতে সলিডিফাই হয়। সুতরাং আমরা ডিজাইন যখন করব, ফিডারের সাইজটা, ফিডারের শেপটা স্ফেরিক্যালের কাছাকাছি কিছু একটা করতে হবে। যদি স্ফেরিক্যাল করতে না পারি, নেক্সট বেস্ট থিং যেটা হলো সিলিন্ডার। তো কিউব আমরা কখনোই করব না। সিলিন্ডার h/d, সিলিন্ডার স্কোয়ার Circle. বার আছে, প্লেট স্ল্যাব আছে। সো বেসিক্যালি আমরা উপরের দিকে থাকার চেষ্টা করব ফিডার শেপ যখন ক্যালকুলেট করব। So dimension of any Spherical. feeder head must satisfy two separate criteria, একটা হলো Friesen-Army criteria বা modulus criteria, আরেকটা বলেছিলাম ফিড ভলিউম criteria। এবং এটা হলো জাস্ট মডুলাস অফ দ্য ফিডার এবং মডুলাস অফ কাস্টিং এর মধ্যে একটা ফর্মুলা, যে n = 1। সুতরাং আমরা যে প্লেটের কাস্টিংটাই করি না কেন, আমরা এর উপরে যদি থাকি তাহলে পরে আমাদের কাস্টিং হবে পারফেক্ট। এবং এর উপরে থাকা মানে হলো মডুলাস m = 1 এর চেয়ে একটু বেশি। আমরা 1.2 যেটা বলি, সো দ্যাট ইজ পারফেক্ট থিং হবে, যাতে করে সবসময় আমরা সেফ সাইডে থাকি। এখানে আরেকটা দেখানো হয়েছে, দুইটার মধ্যে কম্পারেটিভ রেশিও করা হয়েছে। পাই যাবে এখানে খেয়াল করো, অ্যাপারেন্টলি মনে হতে পারে 1/t, দিস ইজ নট 1/t। 1 দেখতে এটা হলো l/t, আমাদের লেন্থ বাই থিকনেস অফ প্লেট বা অ্যাসপেক্ট রেশিও অফ দ্য প্লেট। এখন এখানে যেটা আছে দুইটা ক্রাইটেরিয়া, একটা হলো মডুলাস ক্রাইটেরিয়া বা ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, একটা ভলিউম ক্রাইটেরিয়া, দুইটাই এখানে গ্রাফ তৈরি করা হয়েছে। সো এটা হলো মডুলাস ক্রাইটেরিয়া, এটা হলো মডুলাস ক্রাইটেরিয়া অথবা ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, আর এটা হলো ভলিউম ক্রাইটেরিয়া। ঠিক আছে, সো একটা পার্টিকুলার ঠিক l/t রেশিও অ্যাপ্রক্সিমেটলি 9, তার চেয়ে মোটা শেপের, তার মানে এখানে এদিকে গেলে পরে এই ভ্যালুটা ছোট, এই ভ্যালুটা ছোট হওয়া মানে হলো t ছোট, l বড়।
সো মোট আছে, প্লেটটা মোটা মোটা প্লেট। যদি মোটা প্লেট হয় তাহলে পরে কোনটা বড়, আমাদের বলছে এই দুইটা রিকোয়ারমেন্টই ফুলফিল করতে হবে। সো ভলিউমটা সবচেয়ে যেটা বড় দিবে সেইটা আমাদের কনসিডার করতে হবে। তার মানে এই লাইনটার মধ্যে দিলে ভলিউম বড় বেশি হবে। সো ভলিউম ক্রাইটেরিয়া, এটা কি ক্রাইটেরিয়া? মডুলাস ক্রাইটেরিয়া। সো মডুলাস ক্রাইটেরিয়া বিকাম মোর ইফেক্টিভ যদি এই ক্রিটিক্যাল থিকনেসে মোটা শেপের কাস্টিং হয়। আর যদি এর চেয়ে চিকন শেপের কাস্টিং যদি হয় তাহলে ভলিউমটা উইল বি গিভেন বাই দিস ওয়ান হুইচ ইজ ভলিউম ক্রাইটেরিয়া। তার মানে আমরা এর আগেও কিছু গ্রাফ দিয়ে দেখিয়েছিলাম যে থিকনেস যদি একটা সাফিসিয়েন্ট থিকনেসের চেয়ে বড় হয় তাহলে পরে আমাদের রিকোয়ারমেন্ট উইল বি কন্ট্রোল বাই দিস ওয়ান হুইচ ইজ মডুলাস রিকোয়ারমেন্ট। আর তার চেয়ে চিকন সাইজের কাস্টিং যদি হয় তাহলে ভলিউম ক্রাইটেরিয়া হবে। ওকে, সামটাইমস এখন সিঙ্কেজের কথা একটু আগে বলেছি যে ভলিউম ফিডারের সাইজটা সিঙ্কেজের সাথে অ্যাসোসিয়েটেড। সেখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে। লিকুইড মেটাল যদি 5% শ্রিঙ্ক করে তাহলে তার ভলিউম অফ ফিডার এটা হবে। যদি শ্রিঙ্কেজ বেশি করে তাহলে ফিডার ভলিউম বেশি হবে, যদি শ্রিঙ্কেজ কম করে ফিডার ভলিউম বেশি হবে। অবভিয়াসলি শ্রিঙ্কেজের সাথে ফিডার ভলিউমের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়। So volume of the feed capacity becomes increasingly significant with higher volume of specific shrinkage. Shrinkage যদি যখন কম হবে ভলিউম কম লাগবে, shrinkage বেশি হলে ভলিউম বেশি লাগবে। At the same time আমরা ফিডার ভলিউমকে রিডিউস করতে পারি, একটু আগে বলেছি এফিসিয়েন্সি যদি আমরা ইনক্রিজ করতে পারি ফিডারে। সো এখানে স্ফেরিক্যাল যদি হেড হয়, এটা হলো সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল যদি এরকম হয়, আমরা বলছি স্ফেরিক্যাল দেরিতে সলিডিফাই হয়। যদি স্ফেরিক্যাল ফিডার আমরা সামহাও দিতে পারি তাহলে 20% বেশি ইউটিলাইজ হবে। সো ফিডার সাইজ ছোট হয়ে যাচ্ছে। আমরা যদি কোনো এক্সোথার্মিক ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি, কারণ ফিডারটাকে আর্টিফিশিয়ালি আরো বেশি সময় ধরে গরম রাখলাম, তাহলে পরে আরো ফিডার ভলিউম ছোট করা যায়। সো ফিডারের লিকুইড যেটা আছে তার 67% পর্যন্ত আমরা ইউটিলাইজ করতে পারি। একটা সিলিন্ড্রিক্যাল ফিডার only 14% লিকুইড প্রোভাইড করতে পারে। So efficiency is only 14%. Spherical হলে only 20%. কিন্তু এক্সোথার্মিক ম্যাটেরিয়াল দিলে পরে 67% ফিডার লিকুইড বেশি সে প্রোভাইড করতে পারে। সো ফিডার হেড ক্যান বি সিগনিফিকেন্টলি রিডিউসড। এখানে জাস্ট ওই নিচে ফ্রিজিং ক্রাইটেরিয়া যেটা আছে L/T রেশিও, তার সাথে জাস্ট সিঙ্কেজটাকে এবং ভলিউমটাকে একসাথে করা হয়েছে, তিনটা ভেরিয়েবল একসাথে করা হয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে যদি 10% শ্রিঙ্কেজ হয় তাহলে পরে টোটাল ভলিউম ক্রাইটেরিয়া সেটাকে কাভার করবে। আর শ্রিঙ্কেজ যদি কমতে থাকে তাহলে পরে যতই আমরা এই প্লেটের থিকনেস কমাতে থাকি, প্লেটের থিকনেস কমানো মানে প্লেটের থিকনেস কমাতে থাকি তাহলে পরে তখন ভলিউম অফ দ্য ফিডার আস্তে আস্তে কমতে থাকে। সো 10% বেশি শ্রিঙ্কেজ হলে পরে freezing rate criteria not at all important. So summary যেটা দাঁড়াচ্ছে, summary হলো depending on the aspect ratio, যদি আমরা এই ধরনের সাইজে থাকি, যদি শ্রিঙ্কেজ যদি এই ধরনের থাকে, so this is the freezing time control, আর এদিকে হবে ভলিউম ফিড ক্যাপাসিটি কন্ট্রোল। কিন্তু আবার মনে করে দেই কন্ট্রোল কোনটা সেটা ঠিক আছে, কিন্তু যখন আমরা ক্যালকুলেট করার সময় অবশ্যই আমরা দুটোই ক্যালকুলেট করব। দুটোই ক্যালকুলেট করে সবচেয়ে বড় যেটা সেটা আমরা দেব। ওকে, ফাইনালি ডাইমেনশন অফ দ্য ফিডার নেক। নর্মালি আমরা 3 জাংশন করি, ইট ইজ কমন। তার মানে কাস্টিং এর উপর আমরা ফিডার বসাই। আর কাস্টিং এর উপর ফিডার বসালে পরে জয়েন্ট যেটা আছে সেই জয়েন্টটা আমরা বলছি জয়েন্টটাই একটা হটস্পট তৈরি হয় জাংশন প্রবলেমের কারণে। সো এই ফিডারের নেক যেটা, তার মানে ফিডার এবং কাস্টিং এর জয়েন্ট যেটাকে আমরা নেক বলতেছি, সেই নেকের ডাইমেনশনটা ইউজুয়ালি বড় হয়, যার কারণে ওখানে হটস্পট তৈরি হয়। সো নেকের ডিজাইনটা ইম্পর্টেন্ট। ইউজুয়ালি এই ধরনের একটা রেশিও চিন্তা করা হয়। কাস্টিং এর মডুলাস 1 যদি হয়, ফিডারের মডুলাস 1.2 আমরা বলছি ফর্মুলা দিয়ে, ফিডারের মডুলাস 1.2, নেকের মডুলাস 1.1 ধরা হয়। তাহলে পরে কি হচ্ছে, ডিরেকশনাল সলিডিফিকেশন আমরা মেনটেন করছি। কাস্টিং যত বড়, নেকটা তার চেয়ে একটু বড়, ফিডার তার চেয়ে আর একটু বড়। সো সার্কেল ইনস্ক্রাইব করলে পরে আমরা ডাইমেনশন ওয়াইজ উইল বি দ্য রাইট সাইড। So neck, it can be reduced significantly
সরি নেক ক্যান ইফ দ্য নেক ক্যান বি কিপ হট ফর লঙ্গার পিরিয়ড। এখন এই যে 1.1 যেটা বললাম, এটা একটা বড় একটা ভ্যালু। সেটাকে আমরা রিডিউস করতে পারি সিগনিফিকেন্টলি যদি নেকটাকে আমরা আর্টিফিশিয়ালি হট রাখতে পারি। কিভাবে হট রাখতে পারি জিনিসটা এই ধরনের চিন্তা করে। সো এক্সাজারেট করা হয়েছে। সো দিস ইজ দ্য কাস্টিং, এটা হলো নেক, এটা হলো ফিডার। সো নেকের একটা ডাইমেনশন আছে, নেকের লেন্থ, নেকের ডায়ামিটার। সো এই ডায়ামিটারটা পার্টিকুলারলি দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এই ডায়ামিটারটা আমরা ছোট করতে পারি বা L/D রেশিও ছোট করতে পারি বিভিন্ন ধরনের কাস্টিং এর বেলায়। এটা একটা এক্সপেরিমেন্টাল ডেটা। সো কোন ম্যাটেরিয়ালের জন্য কোনটা সাউন্ড কাস্টিং হবে, ফর এক্সাম্পল স্টিল যদি হয় তাহলে আমাদের এই সাইডে থাকতে হবে। সো ডাইমেনশনটা এরকম হতে হবে, তাহলে পরে কাজটা পারফেক্ট হবে। অ্যালুমিনিয়াম যদি হয় তাহলে মানে প্রত্যেকটা লাইনের উপরে থাকতে হবে, তাহলে ফিডিং উইল বি গুড। আরেকটা এইটা হিসাব মানে এটাকে আমরা যাতে স্যাটিসফাই করতে পারি তার জন্য আরেকটা মেথড অ্যাভেলেবল আছে, সেটা হলো রেস্ট্রিক্টেড নেক ফিডিং। ফিডারের নেকটা আমরা পারপাসফুলি চিকন করে দিচ্ছি বাই ইউজিং এ ওয়াশবার্ন কোর। ওয়াশবার্ন কোর কাকে বলে? এটা একটা মনে করো একটা ওয়াশার দেখেছো নিশ্চয়ই। আমরা ছোট্ট একটা গোল মেটালের রিং থাকে, ফ্ল্যাট একটা গোল একটা দিকে মাঝখানে একটা ছিদ্র থাকে। তো ওই ধরনের একটা ওয়াশার, এটা একটা ওয়াশার এক্সট্রিমলি থিন, এটা অনেক চিকন একটা ওয়াশার, মাঝখানে ছোট্ট একটা ছিদ্র আছে, তার উপরে ফিডার, তার উপরে কাস্টিং। এখন তোমরা বলতে পারো যেহেতু এখানে ছোট্ট একটা জায়গা, সেটা তাড়াতাড়ি সলিডিফাই হয়ে যাবে। আসলে তা না, যেহেতু এটা একটা একদম চিকন অ্যাজ এ রেজাল্ট এই ফিডারের লিকুইড এবং কাস্টিং এর লিকুইডের জন্য এটা খুব তাড়াতাড়ি ভেরি হাই টেম্পারেচার জেনারেট করে, রেজ টেম্পারেচার ভেরি কুইকলি, এবং লম্বা সময় ধরে হাই টেম্পারেচার এটা অ্যাটেন্ড করে। এবং এই হাই টেম্পারেচার অ্যাটেন্ড করার কারণে এখানে যে চ্যানেল যেটা আছে সেই চ্যানেলটা লম্বা সময় ধরে লিকুইড থাকে। সো সলিডিফিকেশন প্রসিডস ভেরি স্লোলি ইন দিস জোন। অ্যাজ এ রেজাল্ট আমরা যেটা কি করলাম, ইফেক্টিভলি আমরা কাস্টিং এর চেয়ে ফিডার যদি বড় হয় সরাসরি কাস্টিং এর উপরে যদি বসাতাম তাহলে পরে ফিডার কেটে ফেলা ভেরি ডিফিকাল্ট হতো। মাঝে মাঝে কাস্টিং ফিডার একেবারে বড় হয়ে যায়, কাস্টিং এ বসানো যায় না। কিন্তু আমরা এই ওয়াশবার্ন কোনটা দেওয়ার কারণে আমরা কাস্টিং থেকে ফিডারটাকে একদম টোটালি ডিটাচ করে ফেলতেছি। তো এটা স্যান্ডের তৈরি একটা কোড। তো এটা খুব ইজিলি এটাকে ভেঙে ফেলা যায়, কারণ শুধুমাত্র এইটুকু জায়গা কানেক্টেড থাকবে। কিন্তু আমরা ফিডারকে একটা বড় চাঙ্কি সাইজের ফিডারও আমরা এখানে প্লেস করতে পারি। সো এই যে ওয়াশবার্ন কোড যেটা বলা হলো, ইটস ডিজাইন ইজ ভেরি ক্রিটিক্যাল, ঠিক আছে, বিকজ এই এটা লেন্থ ডিভাইডেড বাই এটা থিকনেস, এটা খুবই ক্রিটিক্যালি মেনটেন করতে হয়। কারণ এটা যদি ঠিক না হয়, অ্যাপারচার সাইজ আছে সেটা যদি ঠিক মতো না হয় তাহলে পরে এভরিথিং উইল বি ড্যামেজ। এট দ্য সেম ভার্টিক্যাল এক্সিসটা কি ইন্ডিকেট করছে? হরিজন্টাল এক্সিসটা তো ফিডার হেড ডায়ামিটার, কিন্তু ভার্টিক্যাল এক্সিসটা কি ইন্ডিকেট করছে? ফিডার এই দুইটা জিনিস, ভার্টিক্যাল এক্সিস দুইটা জিনিস ইন্ডিকেট করছে, ডায়ামিটার অফ দ্য কোর আর একটা হলো থিকনেস অফ দ্য কোর, দুইটাই এটা ইন্ডিকেট করছে, ঠিক আছে। সো ফিডারের যদি 100 হয় তাহলে ডায়ামিটার অফ দ্য কোর হবে হলো এরকম 30-50 অর্ধেক, আর যদি কোর থিকনেস হবে 10-এর কাছাকাছি, বুঝা গেছে? তো তার মানে ফর এ পার্টিকুলার ফিডারের ডায়ামিটারের জন্য এই ওয়াশবার্ন কোরের লেন্থ কতটুকু হবে এবং তার থিকনেস কতটুকু হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। লেন্থ বলতে এটা সার্কুলার যদি ধরি তাহলে সেজন্য ডায়ামিটার বলতেছে, কোর অ্যাপারেচার এবং কোর থিকনেস। তো এই হলো আমাদের মোটামুটি ফিডার সাইজ এবং ফিডার শেপটা আলাপ করে নেই, ফিডার সাইজটাই মনে হয় আমরা আলাপ করলাম, শেপটা পরে আলাপ করবো। তো আমরা যদি এটাকে বলো তাহলে আমরা ওকে রিভিউ যদি করি, আমরা আজকে যেটা করলাম সেটা হলো ফিডার সাইজ কি করে ক্যালকুলেট করে। আমরা ইনিশিয়ালি দেখলাম যে অনেকগুলো প্যারামিটার আছে ফিডার ডিজাইন করার সময়, সাইজ আছে, শেপ আছে, প্লেসমেন্ট আছে, এটসেট্রা, এবং এটাকে এফিসিয়েন্সি রিডিউস করা বা ইনক্রিজ করার কোনো উপায় আছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো, জাংশন রিমুভ করা যায় কিনা, তো এই সমস্ত জিনিসগুলো কনসিডার করতে হবে হোয়াইল ডিজাইনিং এ ফিডার।
ফিডার সাইজ ডিজাইন করতে গেলে পরে কয়েকটা মেথড অ্যাভেলেবল আছে, সবগুলোই মোটামুটি ইফেক্টিভলি কাজ করে। একটা হলো কেইনস মেথড, যেখানে আমরা বলেছি যে যদি এখানে একটা রেশিও অফ ফ্রিজিং রেশিও যদি চিন্তা করি, কাস্টিং এর ফ্রিজিং রেশিও ডিভাইডেড বাই ফিডারের ফ্রিজিং রেশিও, এইটার সাথে ফিডার হেড ভলিউমের রেশিও ডিভাইডেড বাই কাস্টিং ভলিউম রেশিও, তাহলে পরে একটা ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বা একটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এবং এই গ্রাফের একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত আমরা দেখতেছি যে আমরা যদি এই ফ্রিজিং রেশিওটা যদি কম হয়, ফ্রিজিং রেশিও কম হয় যদি, তার মানে থিকনেস যদি ছোট হয়, স্মল থিকনেসের যেগুলো হয় সেগুলো সাধারণত ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া সিলেক্ট করে, ডিসাইড করে মোর ডমিনেটিং ফ্যাক্টর। আর যদি কাস্টিং সেকশন থিন হয় তাহলে ভলিউম ক্রাইটেরিয়া মোটামুটি ডমিনেটিং। তো এইটা তার প্রিন্সিপাল থেকে এসছে, এবং যে গ্রাফগুলো প্লট করা হয়েছে এক এক ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম, বিকজ এখানে যে তিনটা প্যারামিটার আছে এবিসি, তিনটা ভ্যালু ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য ডিফারেন্ট হয়। অথবা তুমি যদি ফিডার হেডকে যদি মডিফাই করো, অর্থাৎ তুমি যদি এখানে কোনো এক্সোথেরমিক ম্যাটেরিয়াল অ্যাড করো, তাহলে পরে এবিসি ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়। তো এটা হলো কেইনস মেথড। কেইনস মেথডটাকে বিশপ মেথডে বিশপ একটু মডিফাই করেছে, ওখানে ফ্রিজিং রেশিওটাকে না ধরে ওখানে সে একটা অ্যাসপেক্ট রেশিও অফ দ্য কাস্টিং সে ইউজ করেছে। অ্যাসপেক্ট রেশিও বলতে উপরে ধরা হয়েছে লেন্থ প্লাস উইথ ডিভাইডেড বাই থিকনেস, এবং মোটামুটি সেম প্রিন্সিপালি কনক্লুশন যেটা দাঁড়াইছে সেম কনক্লুশন এখানে পাওয়া যায়। তবে অ্যাডেড বেনিফিট হলো এটা, এই মেথডটা যদি আমি ইউজ করি তাহলে পরে ফিডার হেডের জিওমেট্রি ক্যালকুলেট না করে আমি সরাসরি ফিডার হেডের ভলিউমটা বের করতে পারি, এবং ফিডারের ভলিউম দিয়ে অন্য গ্রাফ ইউজ করে, চার্ট ইউজ করে আমরা টিপিক্যাল ফিডারের, এটা আমরা ডিজাইনের সময় একটা গ্রাফ দেখাবো কিভাবে করে। আর লাস্টলি যেটা বলা হয়েছে মডুলাস মেথড, অলসো নোন অ্যাজ দ্য মডার্ন মেথড, এই মেথডে আমরা কাস্টিংয়ের মডুলাস বের করি, এবং আমাদের যে একদম প্রথম ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছিল, মডুলাস অফ দ্য ফিডার উড বি 1.2 টাইমস মডুলাস অফ দ্য কাস্টিং, সেই প্রিন্সিপালটা এখানে ফলো করা হচ্ছে। খেয়াল করো, জাংশন যদি ফর্ম করে তাহলে কিন্তু 1.2টা সুপারসিড করবে জাংশনের ফর্মুলা, তার মানে মডুলাস অফ ফিডার উড বি টুয়াইস দ্য মডুলাস অফ কাস্টিং যদি টি জাংশন হয়। ওকে, সো এখানে মডুলাস মেথডে ধরা হয়েছে যে মডুলাস অফ দ্য ফিডার শুড বি হায়ার দ্যান মডুলাস অফ দ্য কাস্টিং, এবং মডুলাস ক্যালকুলেশন করার জন্য কিছু মেথড আমরা দেখেছি, কিছু স্ট্যান্ডার্ড শেপ আছে যেগুলোর রেডিমেড ফর্মুলা অ্যাভেলেবল আছে। আদারওয়াইজ যদি কমপ্লেক্স শেপ হয় তাহলে কমপ্লেক্স শেপটাকে আমরা স্ট্যান্ডার্ড কতগুলো শেপে ভাগ করে যে জায়গাটা মোটা শেপ, সেই শেপের মডুলাসটা আমরা অ্যাকসেপ্ট করব। অথবা আরেকটা আছে রেক্টেঙ্গুলার শেপ যদি হয়, তাহলে আমরা রেক্টেঙ্গুলার শেপের জন্য উপরে এরিয়া ডিভাইডেড বাই পেরিমিটার, সেটা দিয়ে আমরা হিসাব করতে পারি। শেষের দিকে যেটা বলা হয়েছে, নেকের ডিজাইনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। সো নেকটা আমরা ছোট করতে পারি যদি এখানে একটা ওয়াশবার্ন কোর ইউজ করি। ওয়াশবার্ন কোর হলো একটা থিন একটা স্যান্ডের তৈরি ওয়াফার, ইট শুড বি ভেরি স্ট্রং, তার মানে স্যান্ড বন্ডিংটা খুবই স্ট্রং হতে হবে, এবং এই ওয়াফারের থিকনেস এবং যেটা বলে লেন্থ যেটা আছে সেই রেশিওটা খুবই ক্রিটিক্যাল। এটা যদি দেই তাহলে পরে আমরা কাস্টিং এবং ফিডারকে আইসোলেট করতে পারি এবং ইজিলি ফিডারকে সেপারেট করতে পারি। ওকে, সো দিস ইজ অ্যাবাউট ফিডার সাইজ ক্যালকুলেশন। এনি কোয়েশ্চেন? স্যার, আপনি যে একটা চার্ট দিয়েছিলেন, যে একটা চার্টে বাম দিকে দুটো স্ট্যাকড চার্ট, ওই চার্টটা বুঝিনি। প্রবাবলি পেজ বোধহয় 21। এটা জি স্যার, এটা ঠিক বুঝে উঠতে পারিনি। এটা হলো এর আগে যে এটা দিয়েছি, আমরা দেখেছি যে স্যার, ফার্স্টলি তো আমরা এটা হলো আমরা ফিড ভলিউম ক্রাইটেরিয়া এবং মডুলাস ক্রাইটেরিয়ার মধ্যে একটা কম্পারিজন করেছি, কোনটা মোর ডমিনেটিং কোন সময়, ঠিক আছে? তো এখন এই ক্রাইটেরিয়াটাই আমরা বলতেছি, এখন ফিডারের যে ভলিউম যেটা আছে সেই ফিডার ভলিউমটা অলসো ডিপেন্ডস অন শ্রিঙ্কেজ রেট অফ দ্য কাস্টিং অর দ্য অ্যালয়। যে মেটালটা ইউজ করছি সেই মেটালের শ্রিঙ্কেজের উপরও ডিপেন্ড করে ফিডারের ভলিউম। এখানে বলছি যত বেশি 20 নাম্বার চার্টটা স্যার স্যার বুঝেছি। এখানে হ্যাঁ আমি দেখে এখানে বোঝানো হচ্ছে যে শ্রিঙ্কেজ যত বড় হবে ফিডারটাও তত বড় হবে।
যে কোনো একটা গ্রাফ দেখো, stacked যে চার্টটা ওটাই স্যার গ্রাফটা যাবো, বুঝে উঠতে পারিনি আমি ওখানে যাব, স্যার আমার ওখানে কথা যাব, যাওয়ার শুনতে আগে পাচ্ছেন আমি তোমারটা ভেঙে ভেঙে শোনা যাচ্ছে, তুমি আমার স্যার কথা আমি শুনতে পাচ্ছ? আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না তাহলে তো এখন ডিস্টার্ব করছে। স্যার আপনার কথা মাঝে মাঝে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না তোমার কথাও আমি শুনতে পাচ্ছি না। পরে ইন্টারনেটের সমস্যা এই হচ্ছে। চার্টটা তো বুঝেছি এটা স্যার পরের হ্যাঁ, চার্টটাতে ওকে, হ্যাঁ, আমি আসতেছি, পরেরটা আসতেছি। স্যার চ্যাটে এখানে যেটা লিখতে দেখা, জানানি শোনো আমার কথা শোনো, আমি এই চার্টে বোঝাতে চেয়েছি সেটা হলো ফিডার ভলিউমটা চেঞ্জ হয় সিঙ্কেজের সাথে, ঠিক আছে? এইখানে যেটা আছে সেটা হলো ফ্রিজিং টাইমের সাথে সম্পর্ক। এখন এই চার্টের মধ্যে ওই তিনটাকে একসাথে করা হয়েছে, আগের ইনফরমেশনটাই তিনটাতে একসাথে করা হয়েছে, কারণ এখানে ফ্রিজিং টাইমটাও আছে, ফিডার ভলিউমটাও আছে, সিঙ্কেজটাও আছে। তিনটা টপিক এখানে স্যার একসাথে কিভাবে মার্জ করলো সেটা সেটা স্যার বুঝতে আমার খানিকটা সমস্যা হচ্ছে এই একটা দিস লম্বা ইজ ইউর চার্টে ফিডার ভলিউম, দিস ইজ ইউর ফিডার ভলিউম, ঠিক আছে? এটা হলো ফিডার ভলিউম ক্যালকুলেট করার ভলিউম, ঠিক আছে? এখন বলছে তুমি যদি অ্যাসপেক্ট কি বলে এটা, এই রেশিওটা ফ্রিজিং টাইম যদি চেঞ্জ হয় ফিডার ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে, যত থিন কাস্টিং হবে ফিডার ভলিউম তত ছোট হয়ে যাচ্ছে। এট দ্য সেম টাইম এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে যদি 10% শ্রিঙ্কেজ হয়, 10% শ্রিঙ্কেজ হয়, তাহলে পরে ফিডার ভলিউম উইল বি অ্যাবসলিউটলি ডমিনেটিং। তাহলে পরে তোমার থিকনেস যত হোক, চিকন হোক, মোটা হোক, ডাজন্ট ম্যাটার। অ্যালয়টা যদি 10% বা তার চেয়ে বেশি শ্রিঙ্কেজ করে, তাহলে শুধুমাত্র ভলিউম ক্রাইটেরিয়া ডিটারমিন টু ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য লিকুইড। তার মানে কতটুকু লিকুইড সাপ্লাই দিতে পারতেছে সেটাই হলো মেইন ইস্যু, ফ্রিজিং টাইম এট অল নট ইম্পর্টেন্ট। কারণ এইখানে গেলে এই গ্রাফটা কিন্তু আসলে নাই, ঠিক আছে? তো উপরে চলে যাচ্ছে, উপরে গেলে পরে ফিডিং উইল বি পারফেক্ট, কেবলমাত্র ফিড ভলিউমের জন্য, ফ্রিজিং টাইমের জন্য একটা ইস্যু না। কিন্তু যদি সিঙ্কেজ যদি কমতে থাকে, সিঙ্কেজ কমতে থাকলে পরে মনে করো এই পারপাস 3% সিঙ্কেজ যদি হয়, তাহলে আমাদের ভলিউম ক্রাইটেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ এই ফ্রিজিং ক্রাইটেরিয়া দুইটাই এখানে একসাথে কাজ করবে। তো এটা এখানে তিনটা প্যারামিটার একসাথে করে এখানে চার্টটাকে এক্সপ্লেন করা হয়েছে। আর এখানে একটা জেনারেল চার্ট দেওয়া হয়েছে পরে পার্টিকুলার L/T রেশিওর জন্য, পরে পার্টিকুলার সিঙ্কেজ পার্সেন্টেজের জন্য কোন মেথডটা কন্ট্রোলিং হবে। ফ্রিজিং টাইম কন্ট্রোল হবে এই সমস্ত জায়গা ডাইমেনশনের জন্য, আর ভলিউম ক্রাইটেরিয়া কন্ট্রোল হবে এই সমস্ত ডাইমেনশনের জন্য। So this is the summary of the influence of volume criteria এবং freezing time criteria. So basically তিনটা প্যারামিটার, একটা হলো freezing time criteria, একটা ভলিউম ক্রাইটেরিয়া, কোনটা কখন এফেক্টিভ সেটা বোঝানোর জন্য এই গ্রাফগুলো দেখানো হয়েছে, এবং তার সাথে অ্যাসোসিয়েট করা হয়েছে যে সিঙ্কেজ পার্সেন্টেজ। সিঙ্কেজ পার্সেন্টেজ যদি বাড়ে তাহলে ভলিউমটা ফিড ভলিউম ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট বেশি। স্যার আমি মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, এজন্য আপনার কথা ঠিক শুনতে পাইনি, আপনি যদি আবার কাইন্ডলি আবার রিপিট করেন। ওকে, এই চারটাই তো? জি স্যার, এই চার্টটাই। ওকে, আচ্ছা, এই চার্টের মধ্যে তিনটা প্যারামিটার আগে যেখানে আলাদা আলাদা ভাবে বলা হয়েছে, তার মানে স্যার একটু বড় করুন, একটু বড় করুন। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। তো এখানে এই আগে দুইটা চার্ট আলাদা আলাদা দেওয়া হয়েছে, একটা হলো ভলিউম সাথে ফ্রিজিং টাইমের সাথে সম্পর্ক করা হয়েছে, ফ্রিজিং রেটের সাথে। আরেকটা দেখানো হয়েছে এই ভলিউমের সাথে সিঙ্কেজের রেশিও, সিঙ্কেজ যত বাড়বে ভলিউম তত বেশি লাগে, এটা আগের গ্রাফে দেখানো হয়েছে। তারপরে বলা হয়েছে যে যদি এই ফ্রিজিং টাইম বা L/T রেশিও যত বাড়বে ভলিউম অফ দ্য ফিডার তত কমবে, এটা দেখানো হয়েছে। এখন তিনটা প্যারামিটার একসাথে করে একটা গ্রাফে করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে যদি 10% শ্রিঙ্কেজ হয় একটা অ্যালয়ের, সেই সমস্ত ক্ষেত্রে irrespective of L/T রেশিও ভলিউম ক্রাইটেরিয়া উইল বি ডমিনেটিং। সো সব সময় প্রতিটা কাস্টিং এর জন্য যে ডাইমেনশনই হোক না কেন 10% শ্রিঙ্কেজ যদি হয়
বা এই ধরনের এই টপে যদি ধরি, যদি এটা মনে করো 9% হয়, তো 9% এভাব যদি শ্রিঙ্কেজ পার্সেন্টেজ হয় অফ দ্য অ্যালয়, তাহলে পরে ভলিউম ক্রাইটেরিয়া দিয়ে ফিডার যদি আমি মেজার করি, তাহলে পরে ইট উইল বি ওকে। কিন্তু যদি তার চেয়ে কম শ্রিঙ্কেজ হয়, সেই সমস্ত ক্ষেত্রে দুইটা কন্ডিশনই এফেক্টিভ হবে। মানে ভলিউম ক্রাইটেরিয়াও তোমাকে হিসাব করতে হবে, ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়াও তখন হিসাব করতে হবে। তো স্যার এটা দিয়ে এই স্যার তিনটে ওপরের প্যারামিটার। একদম এই যে এখানে সবার উপরে চার্টে আছে 10% শ্রিঙ্কেজের যেটা লাইন, সেখানে সেখানে ফিড ভলিউম কাস্টিং ভলিউমের রেশিওটা সব ক্ষেত্রেই 100%। সুতরাং এখানে এল বাই টি রেশিও হচ্ছে ইমমেটেরিয়াল। কিন্তু স্যার 7% শ্রিঙ্কেজ, 5% শ্রিঙ্কেজ, 3% শ্রিঙ্কেজ, এই উপরের চার্টগুলোতে এগুলো তো স্যার হরাইজন্টাল লাইন। তাহলে স্যার এগুলোর মানে কি? তার মানে জিনিসটা যেটা বলছে যে যদি এখানে লাইন তুমি ধরো, মনে করো এটা বিভিন্ন লাইন আছে, ঠিক আছে, বিভিন্ন লাইন আছে। তো এই পয়েন্টের নিচে যত ধরনের সিঙ্কেজ হবে, এটা যদি 9% হয়, তো 9 এর নিচে যত সিঙ্কেজ আছে, ওইটা 3 5 কে এখানে দেখানো হয়েছে, ইট কুড বি 9 হিয়ার। তো এই লাইন, এই যে সিঙ্কেজের লাইন, এই সিঙ্কেজ লাইনের নিচে যত সিঙ্কেজ হবে, এই সব ধরনের কাস্টিং এর বেলায় ভলিউম ক্রাইটেরিয়া এবং ফ্রিজিং টাইপ ক্রাইটেরিয়া দুইটাই ইফেক্টিভ। বুঝলাম স্যার। এই এর আগের চার্টে দেখা যাচ্ছে যে ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া আর ভলিউম ক্রাইটেরিয়ার মধ্যে যেটা উপরে থাকবে সেটা মাথায় রাখতে হবে। 7% শ্রিঙ্কেজের ক্ষেত্রে এল বাই টি যখন একটু ছোট, তখন তখন আমাদের ফ্রিজিং রেঞ্জ ক্রাইটেরিয়াটা মাথায় রাখতেই হচ্ছে। কিন্তু এল বাই টি যখন বড় হয়ে গেল, তখন আমাদের শুধুমাত্র এই শ্রিঙ্কেজ বা ভলিউম রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া মাথায় রাখলেই চলবে। 5% এর বেলায় আরেকটু লম্বা রেঞ্জে এল বাই টি রেশিও ক্যালকুলেট করতে হবে। 3% ক্ষেত্রে এল বাই টি রেশিও আরেকটু লম্বা রেঞ্জে ডমিনেট করবে। উপরের হাফ চার্টটা বুঝলাম, এবার স্যার নিচের হাফ চার্ট। নিচে হাফ এটা কোনটার জন্য? ফর স্ফেরিক্যাল হেড, আর এটা হলো এক্সোথার্মিক হেড। সেম জিনিসটা সিঙ্ক করে ফেলা হয়েছে। কেন সিঙ্ক করলাম? বিকজ আমি এখানে একটা এক্সোথার্মিক হেড ইউজ করেছি। তার মানে ফিডারের চারিদিকে এক্সোথার্মিক ম্যাটেরিয়াল দিয়ে মুড়িয়ে দিয়েছি। অ্যাজ এ রেজাল্ট ফিডারের ডাইমেনশনটা ছোট হয়ে গেছে, ফিডার ভলিউমটা ছোট। সো এখানে জাস্ট ফিডার ইউজ করা হয়েছে উইদাউট এনি মিনস টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য ফিডার। যদি এফিসিয়েন্সি অফ ফিডার যদি আমি ইনক্রিজ করতে পারি বাই সাম মিনস, এখানে কোন মিনস রয়েছে? ফর এক্সোথার্মিক হেড। তার মানে আমি এক্সোথার্মিক ম্যাটেরিয়াল দিয়ে ফিডারটাকে মুড়ে দিয়েছি, অথবা আমি এক্সোথার্মিক ম্যাটেরিয়াল দিয়ে ফিডার একটা আলাদা বানিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি। তাহলে ওখানে বেশি সময় ধরে লিকুইড থাকবে, তাইলে পরে ভলিউমটা কম লাগবে। 100 যেটা লাগে, তো 10% শ্রিঙ্কেজ যদি হয়, তাহলে ভলিউম লাগবে অনলি অ্যাবাউট 20%। যেখানে 100% সাইজ লাগে কম্পেয়ার টু কাস্টিং, তার মানে সমান সাইজের কাস্টিং এর ভলিউম যতটুকু, ফিডারের ভলিউম ততটুকু লাগে ফর 10% শ্রিঙ্কেজ। এখানে 10% শ্রিঙ্কেজ যদি হয়, তাহলে পরে কাস্টিং ভলিউমের চেয়ে অনলি 20% লার্জার ফিডার হেড লাগবে। বুঝলাম স্যার। বুঝতে পারছো? এখানে কুলিং কার্ভটাও অনেকটা ছোট হয়ে এসেছে, কেন এখানে কুল হবে স্লোলি। সুতরাং কুলিং ক্রাইটেরিয়া মাথায় রাখলেও ফিডারের ভলিউম কম হবে, আর শ্রিঙ্কেজের ক্রাইটেরিয়াটাও নিচে নেমে এসেছে। কেন বেশি সময় সময় মেল্টেড থাকার কারণে এটা বেশি সময় ধরে টেম্পারেচার মেটাল সাপ্লাই করতে পারে। তাই স্যার এখানে দুটোই শ্রিঙ্ক হয়ে গেছে এক্সোথার্মিক হেডের কারণে। স্যার এটা বুঝলাম। এখানে একটা জাস্ট সামারি করা হয়েছে যে ক্রিটিক্যাল সেকশন যদি মানে প্লেটের ঠিক এল বাই টি রেশিও যেটা হচ্ছে, তার সাথে পোরোসিটি না বলে সিঙ্কেজ পার্সেন্টেজ কত, এবং এই দুইটার সাথে কম্পেয়ার করে এই জোনের মধ্যে যদি কাস্টিং জিওমেট্রি থাকে এবং অ্যালয় জিওমেট্রি থাকে, অ্যালয় নেচার যদি থাকে, তাহলে ইট উইল বি কন্ট্রোলড বাই ফ্রিজিং টাইম। আর যদি এদিকে থাকে, তার মানে মনে করো 5%, লেটস সে 5% শ্রিঙ্কেজ কম অ্যালয় হয়, কিন্তু এই রেশিওটা হলো তোমার 12, তার মানে আমরা এই পয়েন্টে যাব, তখন ওই কাস্টিংটা কন্ট্রোল বাই কাস্টিং এর ফিডিং কন্ট্রোল বাই ভলিউম ক্রাইটেরিয়া। জি স্যার, এই চার্টটা বুঝেছি। এবার স্যার এটা তো 21 নাম্বার স্লাইড, 17 নাম্বার স্লাইডটা এখন প্রবাবলি আমি একটু হয়তো বুঝতে পারবো। ওখানে হয়তো কনফিউশনটা কিছুটা না স্যার, এটার বোধহয় আগের স্লাইড। জি স্যার, ওখানে যে অনেকগুলো ডেটা ছিল ওই চার্টটাতে, অনেকগুলো যে না স্যার, আরো পরের দিকে 15 16 17 বোধহয় 18 নাম্বার ছিল, অনেকগুলো যে টাইপ করা ডেটা ছিল।
আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। প্রবাবলি 18 নাম্বার স্লাইডে প্রবাবলি স্ক্রিন শেয়ার না করলে দেখা যাবে না। এইটাই আমি দিচ্ছি, দাঁড়াও। জি স্যার। এটা এইখানে হয়ে গেল। দাঁড়াও। জি স্যার, এই স্লাইডটাই। ওকে, এইখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে বিভিন্ন শেপের যদি ফিডার ইউজ করি তাহলে কোন শেপের ফিডার কত বেশি সময় ধরে লিকুইড থাকবে, সলিউশন টাইম কোন শেপের কাস্টিং বা ফিডার বেশি বা কম। এটা জাস্ট মডুলাস শর্টনব রুল, যেটা যে টাইম ইজ ইকুয়াল টু cn স্কয়ার, মডুলাস স্কয়ার c কনস্ট্যান্ট ফর পার্টিকুলার মোল্ডিং সিস্টেম টাইম। সো এইটা হিসাব করে আমরা দেখছি যে স্ফিয়ার যদি হয়, স্ফিয়ারে ডায়ামিটার জানি, কনস্ট্যান্ট ভলিউম, সো প্রত্যেকটাই 1000 সিসি কাস্টিং জি স্যার, বা 1000। কনস্ট্যান্ট ভলিউম হলে স্ফিয়ারের যে দেখা যাবে স্ফিয়ারের এরিয়া হচ্ছে লোয়েস্ট, সুতরাং এটা সবচেয়ে স্লোলি দেখা যাবে যে এটা স্লোলি মল্ট করছে এবং সেজন্য বেশি সময় ধরে লিকুইড। আপনি যাবেন কেমনে স্যার? এই কারণে স্যার হয়তো অন্য কেউ স্যার মাইক অন করে বুঝেছি। এবার স্যার প্লেস অফ ভ্যারিং প্রপোর্শনস। আচ্ছা 3 পয়েন্ট কেটে যাচ্ছে। এখন শোনা যাচ্ছে স্যার? এখন বলা যাচ্ছে। এখন স্যার 3.4 এর ক্ষেত্রে এবং 3.3 এর বি। সকালে লাইভ দেখলাম বুঝছো? স্যার আমার মনে হয় আমি সকালে কাঁচামালাটি স্যার আমার মনে হয় আমি ছাড়াও অন্য কেউ মাইক অন করে রেখেছে। লাইভ দেখলাম। এ কোমর পানি। বাকি সবার মাইক অফ করো, সবার মাইক অফ করে রাখো। স্যার এখন কি আমার কথা ছাড়া অন্য কারো কথা শোনা যাচ্ছে? ঠিক আছে, এবার স্যার বি এবং 3.4 এর এ বি একটু বোঝার চেষ্টা এখানে করি। এখানে দেখো, বুঝেছি। আচ্ছা এটা হলো ভেরিয়াস শেপ, ডিফারেন্ট শেপের কথা বলা হয়েছে, আর এখানে কেবলমাত্র প্লেটের কথা বলা হচ্ছে, প্লেট অফ ডিফারেন্ট ডাইমেনশন। এখানে বলাও তাই, ডিফারেন্ট শেপের কথা এখানে বলা হয়েছে, এখানে শুধুমাত্র প্লেটের কথা বলা হয়েছে অফ ডিফারেন্ট ডাইমেনশন। ডিফারেন্ট ডাইমেনশনের মধ্যে L/T তার মানে অ্যাসপেক্ট রেশিও 1, অ্যাসপেক্ট রেশিও 1 যদি হয় তাহলে তার V/A রেশিও তার কম, আর অ্যাসপেক্ট রেশিও যদি বেশি হয় তাহলে তার V/T ইকুইভ্যালেন্ট স্পেয়ারের রেশিও হচ্ছে এটা সবচেয়ে বেশি। ঠিক আছে, সুতরাং যে সমস্ত থিন সেকশন আছে এটার সলিউশন টাইম সবচেয়ে কম হবে, এইটার সলিউশন টাইম বেশি হবে কম্পেয়ার টু দিস ওয়ান। তার মানে সোজা কথা, মোটা সেকশন যদি হয় তার সলিউশন টাইম বেশি সময় ধরে হবে, চিকন সেকশন যদি হয় সলিউশন টাইম কম হবে। সলিউশন টাইম এটার অ্যাপ্রক্সিমেটলি 3 উইথ এ স্ফিয়ারের সাথে কম্পেয়ার করে। ঠিক আছে আর স্যার, L/T যদি বুঝলাম। এবার স্যার আমাদের একটা ক্লাস ছিল, আমরা কিছু যেতে পারি? অমিত, অনেকের ক্লাস আছে, আমরা শেষ করি, তুমি আলাদা। হ্যাঁ স্যার, আমাদের তো স্যার 5 মিনিট পরেই ক্লাস আছে, তো স্যার আমি একদম সংক্ষেপে 4 মানে কনস্ট্যান্ট ভলিউম আর গিভেন মডুলাস এর মধ্যে রিলেশনটা বলুন, এটাই শেষ কোশ্চেন। এটা হলো কনস্ট্যান্ট ভলিউম দিয়ে মডুলাস ক্যালকুলেট করেছে, আর এখানে কনস্ট্যান্ট মডুলাস ধরে একটা স্ফিয়ারের সাথে বাকিগুলো কম্পেয়ার করেছে। কনস্ট্যান্ট মডুলাস একটা স্ফিয়ারের যা ভলিউম লাগে তার কম্পেয়ার টু অন্যান্য শেপের ভলিউম কতটুকু লাগে
সেটা হিসাব করা বুঝলাম স্যার, দুটোই হচ্ছে হচ্ছে ভলিউম কম্পারিজন এবং ভলিউম কম্পারিজনের সাথে এখানে ভলিউম এরিয়া রেশিও এবং স্যার ফ্রিজিং টাইমের সাথে ক্যালকুলেট করা আছে স্যার, মোটামুটি বুঝলাম। ওকে স্যার। Okay, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে থ্যাংক ইউ। অ্যাগেইন মনে করে দেই, আমরা আগামী সপ্তাহ থেকে ইয়েতে ক্লাস করব, ঠিক আছে? টিমে ক্লাস করব। ওকে, এন্ড করি।